আচ্ছা, আজকে আমরা লেকচার নাম্বার 4 পড়ব। লেকচার নাম্বার 4-এর যে আলোচ্য বিষয়, লেকচার নাম্বার 4-এর আলোচ্য বিষয় হচ্ছে শেয়ার, সমবায় সমিতি, ব্যবসায়ী অর্থসংস্থান। আরেকটা টপিক আছে যেটা হয়তো এখানে আসে নাই, সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা, যেটা লেকচার শিটে দেওয়া আছে বাট এখানে নামে আসেনি। তো আমরা যেই বিষয়গুলো পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে শেয়ার। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হ্যাঁ, সো শেয়ার নিয়ে আমরা পড়ব। তারপর হচ্ছে আমরা সমবায় সমিতি নিয়ে পড়ব। সমবায় সমিতি পড়ার আগে আমরা হচ্ছে ব্যবসায়ের যে অর্থসংস্থান, যেই টপিকটা আছে ওইটা পড়ব। না, সিলেবাসে বলতে ওই তোমাদের যে বইগুলো আছে ওই বইগুলোতে নাই, বাট এটা একটা এডিশনাল টপিক আর কি, ঠিক আছে? মানে এডিশনাল টপিক, ছোট্ট একটা টপিক, ওইখানে তেমন একটা কিছু নেই, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার সমবায় সমিতি নিয়ে আমরা পড়ব। সমবায় সমিতি নিয়ে আমরা পড়ব। তারপর হচ্ছে আমরা রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে পড়ব। রাষ্ট্রীয় ব্যবসা, এই 4টা টপিক আমরা হচ্ছে লেকচার নাম্বার 4-এ কভার করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4-এর আলোচ্য বিষয়। সো লেকচার নাম্বার 4-এ আমরা এই 4টা টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমরা যখন এখানে শেয়ার, আমি একটু দেখি তোমাদের লেকচারটা, আমি দেখছিলাম যদিও এখানে শেয়ারের যে প্রকারভেদটা আছে ওই প্রকারভেদটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রকারভেদটা হচ্ছে আমরা পড়ব, বিভিন্ন রকমের শেয়ারের প্রকারভেদ। তারপর হচ্ছে তোমার শেয়ার মালিকানার কিছু দলিল আছে, এই পার্টটাও মোটামুটি এখান থেকেও দেখলাম যে বিগত বছর অনেকগুলো প্রশ্ন আসছে। আর ঋণপত্র, বন্ড নিয়ে কিছু আলোচনা হবে আমাদের। এরপর আমরা সমবায় সমিতি নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে তোমার ব্যবসায়ের অর্থসংস্থানের একটা টপিক আছে। হ্যাঁ, এরপর শেয়ার বাজারের একটা পার্ট আছে, আরেকটা পার্ট আছে হচ্ছে শেয়ার বাজার। তাহলে শেয়ার এবং আমরা বলতে পারি শেয়ার এবং হ্যাঁ শেয়ার বাজার, শেয়ার এবং এটার বাজার, ঠিক আছে? শেয়ার এবং এটার বাজার, শেয়ার বাজার যেটা আমরা একসাথে বলি। সো এটা নিয়ে কিছু পড়াশোনা আছে এখানে, বিগত বছরে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। তারপর হচ্ছে আমরা রাষ্ট্রীয় ব্যবসায়ের দিকে চলে যাব। রাষ্ট্রীয় ব্যবসা থেকে বিগত বছরে খুব একটা প্রশ্ন আসেনি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, প্রথমেই আমরা হচ্ছে তোমার শেয়ারের পার্টটা আলোচনা করব। আমাদের যদিও বা এটা হচ্ছে তোমার যৌথ মূলধনী কোম্পানিরই একটা পার্ট, যৌথ মূলধনী কোম্পানিরই একটা পার্ট। সো এটা যৌথ মূলধনী কোম্পানির চ্যাপ্টারে ছিল, যেহেতু আমাদের লেকচার নাম্বার 4-এ এই পার্টটা অ্যাড করা হয়েছে। সো যৌথ মূলধনী কোম্পানিতে আমি এটা আলোচনা করিনি, ঠিক আছে? তো শেয়ার এবং শেয়ার বাজারের যে পার্টটা, এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানিরই পার্ট বলা যায়। কারণ আমরা জানি শেয়ার ইস্যু করে কোন কোম্পানি, উত্তর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। সো এটা যৌথ মূলধনী কোম্পানিরই একটা পার্ট। আচ্ছা, প্রথমে আসো শেয়ারটা কি, শেয়ারের বাংলা অর্থ কি? আমরা জানি যে অংশ, শেয়ার মানে হচ্ছে অংশ। হ্যাঁ, তাইলে এই যে তুমি যেটা বলছো সেটাই হচ্ছে একটা ফর্মাল ডেফিনিশন, যে আমাদের মূলধন আছে, মূলধনকে আমরা হচ্ছে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলতেছি এবং পার্টগুলো হচ্ছে সমান। যেমন আমার 1 লক্ষ টাকার যদি মূলধন লাগে, আমার যদি হয় 1000 শেয়ারের মাধ্যমে আমি যদি সেল করি, তাহলে 1 লক্ষকে 1000 দিয়ে যদি ভাগ করি, প্রতিটা শেয়ারের দাম আমি পাচ্ছি। ও অপরপাশে আমার প্রতিটা শেয়ারের দামকে আমি যদি তোমার শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করি, আমার টোটাল মূলধনটা আমরা পাচ্ছি। দুইভাবেই শেয়ার মূলধনটা বের করা যায়। সো এই যে তোমার প্রতিটা শেয়ারের দাম, আমি বলতেছি 1000 যদি শেয়ারের সংখ্যা হয়, প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। তাইলে এই যে প্রতিটা অংশের দাম 100 টাকা, এটাই হচ্ছে আমার শেয়ার। তাহলে এক একটা অংশকেই আমরা বলতেছি শেয়ার। তাহলে যেটা আমরা ফর্মাল ডেফিনেশনে বলতেছি, কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা বলতেছি শেয়ার, ঠিক আছে? তো এইখানে তোমার শেয়ারের ক্ষেত্রে আমরা অলরেডি কোম্পানি ব্যবসা তো পড়ছিলাম, যেখানে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে আলোচনা করছি। তো ওইখানে বলা হচ্ছে যেটা পাবলিক লিমিটেড কোম্পানি, নর্মালি এই কোম্পানিটা শেয়ার বিক্রি করতে পারে। যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারা শেয়ার বিক্রি করতে পারে না। পারে না বলতে তারা হচ্ছে জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারে না, তারা হচ্ছে ইন্টারনালি তাদের নিজেদের মধ্যে শেয়ার কেনাবেচা করতে পারে। বাট তারা বাইরের, মানে তাদের যদি এক্সট্রা মূলধন লাগে, তারা কিন্তু বাইরের কোনো পার্টির নিকট শেয়ারটা বিক্রি করতে পারে না। এটা বলার ছিল। আচ্ছা, তো এইখানে তোমার এখন প্রশ্ন হচ্ছে তোমার শেয়ার যারা কিনে, মানে অ্যাকচুয়ালি শেয়ার কারা কিনে, এটা একটা প্রশ্ন আসতে পারে। মানে শেয়ার কেনার জন্য বলা হচ্ছে একজন
মানে বিনিয়োগকারীর কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে, যেমন সে হচ্ছে সুস্থ এবং প্রাপ্তবয়স্ক হইতে হবে। তারপর বলা হচ্ছে নর্মালি আমরা যারা শেয়ার কিনি বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা শেয়ারের প্রকারভেদ দেখব। এখানে সাধারণ শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার আছে, বোনাস শেয়ার আছে, রাইট শেয়ার আছে, অনেক রকমের শেয়ার থাকতে পারে, আরও কিছু শেয়ারের ধরন থাকতে পারে। বাট হ্যাঁ, বিলম্বিত শেয়ার, অনাঙ্কিত মূল্যের শেয়ার, এই ধরনের কিছু শেয়ারের প্রকারভেদ থাকতে পারে। অ্যাজ ইউজুয়াল ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেই শেয়ারটা কিনি সেটা হচ্ছে সাধারণ শেয়ার। আমরা যারা বিনিয়োগকারীরা যারা যেই শেয়ারটা কিনি সেটা হচ্ছে সাধারণ শেয়ার। সো সাধারণ শেয়ারটা আমরা চাইলে একটা কোম্পানির নিকট কিনি। যখন কোম্পানি সর্বপ্রথম মূলধন সংগ্রহের জন্য বাজারে শেয়ার বিক্রি করে, তখন কোম্পানির কাছ থেকে আমরা যে শেয়ারটা কিনি সেটাই হচ্ছে আমরা নর্মালি ওই আইপিওর মাধ্যমে কিনি, ঠিক আছে। সো এটা হচ্ছে কোম্পানি থেকে কেনা হয়, অথবা কেউ একজন অলরেডি ওই কোম্পানির কাছ থেকে শেয়ার কিনে নিচ্ছে, তখন আমি ওই বিনিয়োগকারী থেকে আরেকজন বিনিয়োগকারী শেয়ারটা কিনতেছে। অলরেডি একজন বিনিয়োগকারী একটা কোম্পানির শেয়ার কিনছে, আরেকটা পার্টি ওই বিনিয়োগকারী থেকে শেয়ারটা কিনতেছে। তাহলে এখানে লেনদেনটা হচ্ছে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর। প্রথম লেনদেনটা ছিল কোম্পানির সাথে বিনিয়োগকারীর, আর সেকেন্ড লেনদেনটা হচ্ছে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর। তো এইখানেও তোমার শেয়ার কেনা বেচা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আরেকটা শেয়ার কিনতে পারে তোমার কিভাবে, উত্তর হচ্ছে কোম্পানির যেই ওই স্মারকলিপি আছে না, স্মারকলিপিতে স্বাক্ষর করার মাধ্যমেই নর্মালি শেয়ার কিনতে পারে। এটা হচ্ছে কাইন্ড অফ আমরা বলতে পারি প্রবর্তকের শেয়ার, আমরা পড়ে আসছি। হ্যাঁ, প্রবর্তকরা তাদের হচ্ছে একটা বাধ্যতামূলক একটা শেয়ার থাকে। দেন কোনো একজন শেয়ার হোল্ডার মারা গেছে, তার উত্তরাধিকারী যে আছে, ধরো আমি মারা গেছি, তাইলে হচ্ছে আমার সন্তান সন্ততি বা হচ্ছে আমার স্ত্রী কেউ থাকলে সেই হচ্ছে ওই শেয়ারের মালিক হবে, ঠিক আছে। তার মানে উত্তরাধিকারী সূত্রেও শেয়ারের মালিক হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যারা পরিচালক হয় তারা ওই যে পরিচালকের যোগ্যতা অর্জনের জন্য তার একটা শেয়ার কিনে, যেটাকে আমরা বলছিলাম গত ক্লাসে যোগ্যতা সূচক শেয়ার। তাইলে এই কয়েকটা ওয়েতে শেয়ার হোল্ডার হতে পারে। পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন আসছিল, এটা অনেক আগে একবার প্রশ্ন আসছিল, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 97-98 সেকশনের প্রশ্নটা আসছে যে কারা কারা শেয়ার হোল্ডার হতে পারে, তো অপশনে দিয়ে দিবে, বা কারা শেয়ার হোল্ডার হতে পারে না, তাইলে এর বাইরে যারা তারা হচ্ছে পারে না। বোঝা গেছে? তাহলে হচ্ছে দুইটা ওয়েতে নর্মালি কিনা হয়, একটা হচ্ছে উত্তরাধিকারী সূত্রে, আর একটা হচ্ছে তোমার ওই স্মারকলিপিতে স্বাক্ষর করে, আর একটা হচ্ছে যারা পরিচালক তারাই নর্মালি শেয়ারটা কিনে। সো এই কয়েকটা বিষয় ছিল। আর আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে শেয়ারের ক্ষেত্রে শেয়ার মার্কেট দুই ধরনের হয়। একটা আমরা গত ক্লাসে বলছিলাম যে বিয়ারিশ মার্কেট, আর একটা ছিল কি মার্কেট, বুলিশ মার্কেট। গত ক্লাসে বলছিলাম বিয়ারিশ মার্কেট বুলিশ মার্কেট বলি নাই। আচ্ছা, সো তোমার শেয়ার মার্কেটের শেয়ারের দামটা ওঠানামা করে নর্মালি আমরা জানি, ঠিক আছে। শেয়ার মার্কেটে শেয়ারের দাম যে ওঠানামা করে সেটা আইডেন্টিফাই করা হয় সূচকের মাধ্যমে। আমরা অনেক সময় যে তোমার নিউজ পেপারে বা হচ্ছে টিভিতে দেখি যে যেমন টিভির হেডলাইন যখন বলা হয়, এখানে বাণিজ্য বা ব্যবসায়ী সেকশন নামে একটা সেকশনে তোমার বিভিন্ন তথ্য দিয়ে থাকে। তো এখানে দেখা যায় যে তোমার বিভিন্ন কোম্পানির শেয়ারের প্রাইসটা তারা শো করতেছে, প্রাইস না ইন্ডেক্সটা তারা শো করতেছে, যে এখানে কিছু কিছু ইন্ডেক্স দেখা যায় যে সবুজ কালিতে লেখা, আবার কিছু কিছু ইন্ডেক্স লাল কালিতে লেখা, আবার কিছু কিছু ইন্ডেক্সের সাথে দেখা যায় ওই ইন্ডেক্সের মানটা দিয়ে দিছে এবং এখানে একটা অ্যারো সাইন ইউজ করতেছে, হয় তোমার আপ সাইড অথবা হচ্ছে ডাউন সাইড, এইভাবে অ্যারো সাইন তারা ইউজ করতেছে। তো এটাই মেনলি একটা সূচক। তো একটা শেয়ারের দাম যখন বাড়ে ওই সূচকের মান বাড়ে, শেয়ারের দাম যখন কমে ওই সূচকের মানটা কমে। তাহলে শেয়ারের দাম বৃদ্ধি জনিত বিষয়টা মূলত দেখা হয় কিসের মাধ্যমে, সূচকের মাধ্যমে, সূচক, ঠিক আছে, যদি প্রশ্ন আসে। আচ্ছা, তো এটা গেল। তারপর হচ্ছে তোমার এর বাইরে তোমার তাইলে বললাম শেয়ার হচ্ছে তোমার শেয়ারের দাম বাড়তেও পারে কমতেও পারে। অ্যাজ ইউজুয়াল ক্ষেত্রে যখন শেয়ারের দাম বৃদ্ধি পায়, যেসব মার্কেটে তোমার শেয়ারের দাম বৃদ্ধি পায় ওইটাকে বলা হয় তোমার বুলিশ মার্কেট, ওইটাকে বলা হয় বুলিশ মার্কেট, ঠিক আছে। ইংলিশে বলে বুলিশ, BULLISH, বুলিশ মার্কেট। এখানে খেয়াল করো, তোমার বুলিশ মার্কেটে যদি খেয়াল করো তোমার এখানে বুল শব্দটা আছে, তাই না? এখানে বুল নামে একটা শব্দ আছে। বুল মানে কি? বুল শব্দের বাংলা অর্থ কি? ষাঁড় না? এখন ষাঁড়ের কি থাকে? বড় বড় শিং থাকে না? হ্যাঁ, তো একটা ষাঁড় নর্মালি যখন কাউকে তোমার হচ্ছে যেমন তোমরা হয়তো মোবাইলে দেখছো বা টিভিতে দেখছো যে তোমার একটা খেলা আছে যে একটা গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডের মধ্যে, হ্যাঁ বাহুবলীর মুভি তো ছিল, গ্রাউন্ডের মধ্যে তোমার হচ্ছে একটা ওই মানে একটা তরতাজা একটা ষাঁড় থাকে, অনেক মানে দানবীয় আকৃতির একটা ষাঁড়। তারপর হচ্ছে ওইটাকে একটা কাপড় দেখানো হয়, হ্যাঁ ওইটাকে হচ্ছে ম্যাটাডোর বলে। এই খেলাটা হচ্ছে ম্যাটাডোর, এটা খুব সম্ভবত স্পেনের জাতীয় খেলা। স্পেন নামে একটা দেশ আছে, ওদের জাতীয় খেলা হচ্ছে ম্যাটাডোর।
তো এখানে হলুদ বা একটা লাল কাপড় দেখানো হয়, ওই ষাঁড়টা হচ্ছে তখন আক্রমণ করে। তো নর্মালি ওই ষাঁড়টা যখন হচ্ছে কাউকে আক্রমণ করতেছে, সে যখন মারে, ষাঁড় দিয়ে মারে, সে নিচ থেকে উপরের দিকে মারে না, এভাবে করে মারে না। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে তোমার এই যে ষাঁড় যখন মারতেছে তাহলে নিচ থেকে উপরের দিকে মারতেছে, তাহলে বুলিশ মার্কেট যদি হয় তাহলে এটা হচ্ছে এইভাবে হবে। তার মানে হচ্ছে তোমার এটা শেয়ারের দাম যখন বৃদ্ধি পায়, যে যদি প্রশ্ন আসে শেয়ারের যেই বাজারে শেয়ারের দাম বৃদ্ধি পাবে সেটা কোন মার্কেট, সেটাকে আমরা বলবো বুলিশ মার্কেট। ঠিক আছে, তো আরেকটা আছে তোমার হচ্ছে বিয়ারিশ মার্কেট। বিয়ারিশ শব্দটা তোমরা হয়তো শুনছো, এখানেও খেয়াল করো, এখানে কিন্তু একটা প্রাণীর নাম আছে, বিয়ার নামে একটা প্রাণীর নাম আছে। বিয়ার মানে কি? ভাল্লুক। ভাল্লুক নর্মালি কি করে, থাবা দিয়ে মারে না, এভাবে থাবা দিয়ে মারে না, বা ভাল্লুকের অনেক লম্বা লম্বা ওই যে নখ থাকে, তো নখ দিয়ে হচ্ছে থাবা দিয়ে মারে, তাই না? সো এটা হচ্ছে তোমার বিয়ার। তাইলে বিয়ারিশ মার্কেট মানে হচ্ছে তোমার উপর থেকে নিচের দিকে মারতেছে। তাইলে হচ্ছে তোমার যেই মার্কেটে শেয়ারের দাম কমে, তাইলে হচ্ছে যেই বাজারে শেয়ারের দাম কমে সেটা হচ্ছে বিয়ারিশ মার্কেট, আর যেই বাজারে শেয়ারের দাম বৃদ্ধি পায় সেটা হচ্ছে বুলিশ মার্কেট। বোঝা গেছে? সো এখান থেকেও প্রশ্ন আসতে পারে, হয়তো বিগত বছরে আসছিল। তো বিয়ারিশ মার্কেট, বুলিশ মার্কেট আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরেকটা শব্দ আছে এই ধরনের, এগুলো হচ্ছে আসলে তোমার মানে এগুলো অ্যাক্রোনিয়াম আর কি, মানে এই শব্দগুলো জানা উচিত বিজনেস টার্মের ক্ষেত্রে। আরেকটা শব্দ আছে তোমার হচ্ছে, সেটা হচ্ছে ব্লু চিপ। এই শব্দটার সাথে পরিচিত তোমরা? ব্লু চিপ, হ্যাঁ ব্লু চিপ শব্দটা শুনছো কেউ? যদি প্রশ্ন আসে তোমার হচ্ছে ব্লু চিপ শব্দটা কোন বাজারের সাথে জড়িত, উত্তর হচ্ছে শেয়ার বাজারের সাথে। ব্লু চিপ শব্দটা কোন বাজারের সাথে জড়িত, উত্তর হচ্ছে শেয়ার বাজারের সাথে। ব্লু চিপ বলতে বোঝানো হচ্ছে নর্মালি যেসব কোম্পানির শেয়ারের দাম অ্যাজ ইউজুয়াল ক্ষেত্রে বেশি হয়, এবং যারা হচ্ছে স্বনামধন্য কোম্পানি, যারা হচ্ছে মার্কেটে যথেষ্ট সুনাম আছে, আর তারপর হচ্ছে তোমার যাদের শেয়ারের দাম অ্যাজ ইউজুয়াল ক্ষেত্রে বেশি, তো এইসব কোম্পানিকে বলা হচ্ছে তোমার ব্লু চিপ কোম্পানি। ঠিক আছে, মানে যাদের মার্কেট ভ্যালু অনেক বেশি, যাদের মার্কেটে একটা সুনাম আছে। যেমন আমি যদি বলি যে ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি ব্র্যাক ব্যাংকের কথা, অথবা আমি যদি বলি স্কয়ার বা বেক্সিমকোর কথা, তাহলে এইসব কোম্পানির সুনাম কিন্তু মার্কেটে আছে, তাই না? সো তারা যখন যেই শেয়ারটা বিক্রি করতেছে ওইটাকেই বলা হচ্ছে ব্লু চিপ কোম্পানি। তাহলে স্বনামধন্য কোম্পানির শেয়ারকে আমরা কি বলবো? ব্লু চিপ কোম্পানি। ঠিক আছে, সরি ব্লু চিপ শেয়ার বলবো, ব্লু চিপ। সো এটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় 2021-22 আসছিল যে ব্লু চিপ শব্দটা কোন বাজারের সাথে জড়িত, উত্তর হচ্ছে শেয়ার বাজার। এর বাইরে বাজার হইতে পারে তোমার মুদ্রা বাজার, আরেকটা হইতে পারে মূলধন বাজার। মুদ্রা বাজার মানে হচ্ছে স্বল্পমেয়াদী সময়ের জন্য যেই কেনাবেচা হয়, যেমন মানে স্বল্পমেয়াদী যতগুলো সিকিউরিটিস আছে সবগুলো আমরা মুদ্রা বাজারে কেনাবেচা করি। ঠিক আছে, আর মূলধন বাজার হচ্ছে যেখানে শেয়ার, ঋণপত্র এই বিষয়গুলো কেনাবেচা হয়, মানে দীর্ঘমেয়াদী ডকুমেন্টগুলো কেনাবেচা হয়। তাহলে মূলধন বাজারেরই একটা অংশ হচ্ছে পুঁজি বাজার বা শেয়ার বাজার। তাহলে অনেকেই আবার মূলধন বাজারকে পুঁজি বাজার, শেয়ার বাজার বলে, সেম, কোনো পার্থক্য নেই। তাহলে শেয়ার বাজার কোন ধরনের, দীর্ঘমেয়াদী নাকি স্বল্পমেয়াদী? উত্তর হচ্ছে দীর্ঘমেয়াদী। ঠিক আছে, তো এখন একটা কোম্পানি যখন শেয়ার ইস্যু করতে চাই, শেয়ার মার্কেটে বিক্রি করতে চাই, তো ওইখানে তারা হচ্ছে একটা নির্ধারিত জায়গায় তারা হচ্ছে শেয়ারটা কেনাবেচা করে। ঠিক আছে, হ্যাঁ ওই প্লেসের নাম হচ্ছে স্টক এক্সচেঞ্জ, যেখানে তারা হচ্ছে শেয়ারটা কেনাবেচা করতে পারে। ঠিক আছে, তো ওইটাকে বলা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। কিন্তু শেয়ার ইস্যু করতে গিয়ে বা শেয়ার বিক্রি করতে গিয়ে তাকে কিন্তু একটা পারমিশন নেওয়া লাগে যে আমরা শেয়ার বিক্রি করবো কিনা, মানে অনেকগুলো ধাপ আছে, ওই ধাপগুলো মেনটেন করেই তাকে কিন্তু শেয়ারটা বিক্রি করতে হয়। সো এইখানে যেই পারমিশনটা লাগে সেই পারমিশনটা দেয় যেই প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে বিএসইসি। বিএসইসি বাংলাদেশ, বি দিয়ে বাংলাদেশ, এস দিয়ে হচ্ছে সিকিউরিটিস, এস দিয়ে কি সিকিউরিটিস, সিকিউরিটিস এটা কিন্তু এসএসএল, তার মানে এটা হচ্ছে প্লুরাল। সিকিউরিটিস মানে একটা সিকিউরিটিস না, অনেক সিকিউরিটিস। তারপর হচ্ছে ই মানে কি, ই মানে হচ্ছে তোমার এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ। আর সি মানে কি, কমিশন। স্পেলিং কি হবে? ডবল এম ই না, আর বলার দরকার নেই, আরেকজন বলো। হ্যাঁ আই, তারপর ডাবল এস, হ্যাঁ তারপর না TIUN, যারা বলছে দুইজনই ভুল, IUN। হ্যাঁ কমিশন, কমিশনের দুইটা এম দুইটা এস। ঠিক আছে, বলতে পারো যে MS হোল স্কয়ার। ঠিক আছে, এগুলো তোমাদের স্পেলিং আসে না, ওই যে ইংলিশে তোমাদের স্পেলিং আসে না, সিউনিটি স্টুডেন্ট না তোমরা, সিউনিটি স্টুডেন্টে তোমরা তো স্পেলিং একটা আসবেই,
একটা স্পেলিং, তো এগুলো ভুল করা যাবে না, স্পেলিং দেখতে হবে তোমাদের, ঠিক আছে? এই যে ম্যানেজমেন্ট পড়তেছো, ম্যানেজমেন্ট কিন্তু না পড়েও তুমি 10টা পারবা, না পড়েও যদি এইচএসসিতে ভালো মতো পড়ো, কিন্তু তোমার ইংলিশে তো এই বিষয়গুলো তুমি পারবে না, তাই না? সো সিইউটি স্টুডেন্ট কিন্তু বেশি খারাপ করে ইংলিশে, সত্যি কথা। ম্যানেজমেন্টে কিন্তু তোমরা এত বেশি খারাপ করবে না, ইভেন অনেক স্টুডেন্ট ফেল করে, অনেক স্টুডেন্ট ফেল করে, হ্যাঁ ইংলিশে, এবং মেজরিটি চান্স পায় না ইংলিশের জন্য। যারা ইংলিশে ভালো করে ওরা কিন্তু চান্স হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ কোনটা 70? সিকিউরিটিস, সিকিউরিটিস, সিকিউরিটি বলি না আমরা সিকিউরিটি, এটা হচ্ছে সিকিউরিটিস মানে প্লুরাল, সিকিউরিটি এর প্লুরাল। সিকিউরিটি মানে হচ্ছে তোমার ওই যে যেই ডকুমেন্টগুলো কেনা বেচা হয়, শেয়ার, বন্ড, এইগুলোকে বলা হচ্ছে সিকিউরিটি। এখন সিকিউরিটিস মানে ওই সবগুলোকে একসাথে বলতেছে, মানে প্লুরাল ফর্ম, ঠিক আছে? তো এগুলো পড়তে হয়। যেমন তোমার কমিটি বানান করতে পারবে কে? তুমি বাদে দেখি, তুমি একটা বলছো, হ্যাঁ হয় নাই, তুমি বলো, মানে পুরোটা বলো দেখি ওরা কিছু বলছে কিনা, পরে আমার সাথে ওরা রাগ করে বসে থাকবে যে আচ্ছা তোমরা পারলে তোমরাও অ্যান্সার করো। কমিটি বানান কি? জাস্ট আমি এমনি দুই একটা প্রশ্ন এখানে, যেহেতু এটা কথার প্রসঙ্গে আসছে ওই জন্য জিজ্ঞেস করা, যে কমিটি বানান স্পেলিং কি কমিটি? COMM, হ্যাঁ বলো তুমি। না হয় নাই, কি বলছো? তোমারটাও ভুল, তুমি বলবা, হ্যাঁ হ্যাঁ তুমি বলবা। না হয় নাই, না হয় না, হ্যাঁ COMMITTE, তার মানে মনে রাখবো কিভাবে? MTTE হোল স্কয়ার, MTTE হোল স্কয়ার, কে তুমি বলো নাই, হয় ঠিক আছে? সো এটাই, মানে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর বলা হচ্ছে যে তোমার আরো আছে না কি যেন, ওই যে কর্নেল বারান, কর্নেল বারান পারবা? হয় নাই, হয় নাই, কর্নেল, কর্নেল বারান বলো তো। আর হচ্ছে লেফটেন্যান্ট বারান বলো দেখি, এগুলো পারো কিনা? হ্যাঁ হ্যাঁ তোমার কলেজে লেফটেন্যান্ট আছে, ধরো তুমি তোমার লেফটেন্যান্ট, তোমার ওই স্যারের নাম লিখতে বললো, ওইটা আচ্ছা সংক্ষিপ্ত ফর্ম, হ্যাঁ লেফটেন্যান্ট বারান। এগুলো তো খুবই সিম্পল জিনিসপত্র, মানে হ্যাঁ এগুলো তো সিম্পল জিনিসপত্র, এগুলো তো পারার কথা। তাহলে এগুলো মনে থাকবে। কমিশনে দুইটা মানে MS হোল স্কয়ার, দুইটা দুইটা, কমিটিতে হচ্ছে MTE হোল স্কয়ার, তার মানে দুইটা দুইটা টি দুইটাই, এগুলো আর ভুল করা যাবে যাবে না। হ্যাঁ বলো, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ কিন্তু প্লুরাল। আচ্ছা যে কি যেন বললাম, কর্নেল, কর্নেল বানানো হচ্ছে সার্চ দিছো গুগলে? তাইলে হ্যাঁ, তো ও কেন বাড়ছে না? আচ্ছা তুমি লেফটেন্যান্ট বানান করো, LTE তো লিখছো, এখন যদি ফুল ফর্ম লেফটেন্যান্ট হচ্ছে ওই যে তোমার বলে না ওই যে একটা মিথ্যা, মিথ্যা ইংলিশ কি? মিথ্যা, LIE, লাই। তুমি 10 পিঁপড়া, ঠিক আছে? তাহলে মিথ্যা তুমি, আমরা তুমি বলি না, তুমি মানে কি YOU, কিন্তু আমরা যখন ওই যে চ্যাট করি তখন অত সময় আছে আমাদের হচ্ছে এই 1-2 সেকেন্ড বাঁচাইতে হবে। আমরা হচ্ছে গুড নাইট লিখি না, আমরা লিখি G8, তারপর হচ্ছে 98 অথবা N8, ঠিক আছে? এইভাবে লিখি। তাহলে তুমি ইংলিশ কি? ইউ না? 10 ইংলিশ কি? 10, পিঁপড়া ইংলিশ কি? অ্যান্ট। তাহলে লাই ইউ 10 অ্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটাই হচ্ছে তোমার লেফটেন্যান্ট বারান। কর্নেল হচ্ছে কলোনেল, কলোনেল কোথায়? এফই নাই এখানে, এফই নাই আর নাই এইখানে ওই, হ্যাঁ ওইটা স্পেলিং এ কিরকম, মানে এরকম তুমি গুগল করে দেখো, হ্যাঁ তো এটা কিন্তু এরকম লাই লিউটেন্যান্ট, মানে এটারে আমরা বাংলাতে বলি লেফটেন্যান্ট, ঠিক আছে? লেফটেন্যান্ট হচ্ছে ব্রিটিশ টার্ম আর লিউটেন্যান্ট হচ্ছে আমেরিকান। হ্যাঁ হইতে পারে, এটা আমার জানা নেই, এটা হইতে পারে।
বলে এবার আমরা সামনের দিকে আগে আচ্ছা, তো এইখানে দেখো তাইলে হচ্ছে যেটা বলতেছিলাম আমরা কি যেন কোন জায়গা থেকে আসছে বিএসসিসি থেকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটাই হচ্ছে মূলত তোমার শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে, মূলত তাদেরই একটা অনুমতি লাগে, যেটা তোমার আমেরিকাতে ছিল, এই বাংলাদেশে হচ্ছে এটা বিএসসিসি। তাইলে তোমার আমেরিকাতে বিটা কেটে দিবা, কারণ আমেরিকাতে তো বাংলাদেশ নাই। শুধু সিকিউরিটিজ এক্সচেঞ্জ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড, মানে আমেরিকাতে আর কি। তো তাইলে যদি প্রশ্ন আসে শেয়ার ইস্যুর পূর্বে অনুমতি নিতে হয় কোন পক্ষ থেকে, উত্তর হচ্ছে এসইসি অথবা হচ্ছে বিএসইসি। এটা বিগত বছরে অনেকবার আসছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 99, 2000 সালে আসছিল, 98, 99 সালে আসছিল, ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 21-22 সালে এই সেম প্রশ্নটা আসছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 7-8 সালে এই প্রশ্নটা আসছে। তাইলে হচ্ছে হয় এসইসি নাইলে হচ্ছে বিএসইসি, এই পার্টি থেকে কি করতে হয়, অনুমতি নিতে হয়। মানে তারা যদি অনুমতি দেয় তাহলে তুমি মার্কেটে শেয়ার ইস্যু করতে পারবা, আদারওয়াইজ পারবা না। ইভেন তোমার 7 কলেজে আসছে, এটা দেখলাম 20-21 সালে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তোমার 20-21 সালে আসছিল, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 19-20 সালে আসছে। সেম প্রশ্ন, একটাই প্রশ্ন, ঠিক আছে, একটাই প্রশ্ন, তোমার এটা অনেকবার আসছে। আচ্ছা, এরপর আচ্ছা, তো আরেকটা ইনফরমেশন তোমরা জেনে রাখতে পারো, এটাও বিগত বছরে আসছে, সেটা হচ্ছে, আর বাকিগুলো তোমরা শেয়ার সম্পর্কে জানো, শেয়ার কি, শেয়ার কাকে বলে এগুলো জানো, শেয়ারের প্রকারভেদ আমরা পড়বো। সেটা হচ্ছে শেয়ার একটা অস্থাবর সম্পত্তি, অস্থাবর, স্থাবর অস্থাবর আমরা অ্যাকাউন্টিংয়ে পড়ছি না, পড়ছি, অস্থাবর সম্পত্তি, অস্থাবর। এখন অস্থাবর সম্পত্তি মানে কি, অস্থাবর সম্পত্তি মানে কি কেউ বলতে পারবা? অ্যাকাউন্টিংয়ে তো পড়ার কথা। স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি কি? অস্থাবর সম্পত্তি কি আমরা পড়ছি না, সম্পত্তির প্রকারভেদে তোমার চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি, মানে দীর্ঘমেয়াদী সম্পত্তি বলে না, দায়ের ক্ষেত্রে বলে দীর্ঘমেয়াদী দায়, সম্পত্তির ক্ষেত্রে বলে স্থায়ী সম্পত্তি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার স্পর্শনীয় সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি, দৃশ্যমান সম্পত্তি, অদৃশ্য, এই ধরনের সম্পত্তি ছিল না প্রকারভেদে। একটা ছিল স্থাবর সম্পত্তি, একটা ছিল অস্থাবর সম্পত্তি। দেখি বলো তো অস্থাবর সম্পত্তি কি? না, যেটা স্পর্শ করা যায় না সেটা তো অস্পর্শনীয় সম্পত্তি। হ্যাঁ, অস্পর্শনীয় সম্পত্তি। হ্যাঁ, বলো তো দেখি কে পারো, একটু চিন্তা করো। অস্থাবর শব্দটার মধ্যেই কিন্তু তোমার অর্থটা দেওয়া আছে, অস্থাবর শব্দটার মধ্যেই তোমার অর্থ দেওয়া আছে। অস্থাবর শব্দটা, স্থাবর মানে হচ্ছে যেটা তোমাকে, যেটা তুমি মুভ করতে পারবে না, যেটা তুমি মুভ করতে পারবে না। ফর এক্সাম্পল আমি যদি বলি এই জমিটা আমার, বা হচ্ছে এই জমিটা হচ্ছে ডিরিমার্সের, এখন এটা একটা সম্পত্তি, জমি তো অবশ্যই একটা সম্পত্তি, এবং এটাকে আমরা জানি স্থায়ী সম্পত্তি। সো জমিটা কি বাপ্পি ভাই চাইলে সেটা তার কাঁধে করে তার বাসায় নিয়ে যেতে পারবে? পারবে না। এটা কিন্তু যেখানে আছে ওইখানেই থাকবে, তাই না? অথবা যদি ক্লাসরুমটাও কিন্তু সে কাঁধে করে বাইরে নিয়ে যেতে পারবে না। তার মানে যেই সম্পত্তি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে না সেটাকে আমরা বলবো স্থাবর সম্পত্তি। আর অস্থাবর মানে হচ্ছে যেটাকে মুভ করা যায়। তাহলে শেয়ার হচ্ছে এমন একটা সম্পত্তি, এটাকে আমরা বলবো অস্থাবর সম্পত্তি। সুনাম, সুনামকে আমরা স্থাবর অস্থাবরে ফেলবো না, সুনামকে আমরা বলবো স্পর্শনীয় অস্পর্শনীয়তে ফেলবো। অস্থাবর বলবো না, এটাকে আমরা বলবো অস্পর্শনীয় সম্পত্তি। হ্যাঁ, ওইটাই বলতেছি, বাট এটা তোমার সম্পত্তির ক্যাটাগরিতে, এটাকে তোমার স্থাবর অস্থাবরে ফেলতেছে না, স্পর্শনীয় অস্পর্শনীয়তে ফেলতেছে, এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। তো এইখানে তোমার শেয়ারটা হচ্ছে অস্থাবর সম্পত্তি, এটা কোম্পানি আইনে 30 ধারায় বলছে। কোম্পানি আইন যে 94 সালে যেখানে ছিল ওইখানে 30 ধারায় তারা উল্লেখ করছে যে শেয়ার হচ্ছে একটা অস্থাবর সম্পত্তি। এটাও বিগত বছরে তোমার আসছিল। হ্যাঁ, যায়, স্থাবর মানে হচ্ছে যায় না, স্থাবর মানে স্থায়ী, তার মানে এখানেই তোমার এটা হচ্ছে তোমার তার নারী গেড়ে বসে আছে, বেসমেন্ট গেড়ে বসে আছে, ঠিক আছে, এটাই। হ্যাঁ, শিকড় গেড়ে বসে আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি 3 ভাবে শেয়ার ইস্যু করতে পারে। আমরা এগুলো অ্যাকাউন্টিংয়ে পড়ে আসছি, মানে ইন্টারমিডিয়েটে। একটা ছিল তোমার সমমূল্যে, একটা ছিল অধিহারে, একটা ছিল অবহারে। সো অধিহারে যেটা সেটাকে আমরা ইংলিশে বলি প্রিমিয়ামে, হ্যাঁ, আর অবহারে যেটা বলি সেটাকে আমরা অনেক সময় বলি বাট্টাই বা ডিসকাউন্টে। আমরা ডিসকাউন্ট শব্দটা শপিং মল বা আশেপাশে দেখি, ডিসকাউন্টের বাংলা কি সেটা আমরা জানি না। ডিসকাউন্ট মানে হচ্ছে তোমার বাট্টাই, মানে ছাড়, ঠিক আছে। সো ডিসকাউন্ট অবহারে বা বাট্টাই, তার মানে হচ্ছে তোমার সমমূল্য মানে কি 100 টাকা শেয়ার 100 টাকায় সেল করলাম, এটা হচ্ছে সমমূল্যে। আর যদি বলো অধিহারে, তাহলে 100 টাকা শেয়ার 105 টাকা 10 টাকায় সেল করলাম বেশি দামে, এটা হচ্ছে অধিহারে। আর অবহারে হচ্ছে তোমার 100 টাকা শেয়ার আমি 100 টাকা থেকে কম মূল্যে 90 টাকায় সেল করলাম, সেটা হচ্ছে অবহারে বা বাট্টাই। তো এইখানে তোমার বলা হচ্ছে যে একটা কোম্পানি, এইখানে নিয়ম আছে শেয়ার ইস্যুর ক্ষেত্রে
যে তোমার সর্বনিম্ন তোমার হায়েস্ট তুমি 10% অবহারে শেয়ার ইস্যু করতে পারবা, এর বেশি কিন্তু পারবা না। তোমার অবহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে তোমার 10%-এর মধ্যে ইস্যু করতে পারবা। আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে 6 মাস যদি পার না হয়, কার্যারম্ভের 6 মাস পরে গিয়ে তোমার হচ্ছে অবহারে শেয়ার ইস্যু করতে পারবা। ঠিক আছে, কার্যারম্ভের 6 মাস পরে, এর আগে কিন্তু তুমি অবহারে শেয়ার ইস্যু করতে পারবা না। ঠিক আছে, তো এই পরে আমরা শেয়ার ইস্যু করতে পারবো অবহারে। হ্যাঁ, মানে শেয়ার ইস্যু তো অনেক আগেই করতে পারবো, কিন্তু কার্যারম্ভের 6 মাস পরে। আমার একটা জিনিস জানার আছে, অবহারে শেয়ার কেন ইস্যু করে? এটা তো লস না? কোনটা? অবহারে অবহারে শেয়ার ইস্যু করে, ধরো তোমার কোম্পানি মার্কেটে নতুন, এখন তোমার কোম্পানির শেয়ার যদি 100 টাকা যেটা প্রাইস, সেটা 100 টাকায় যদি রাখো, তাহলে হচ্ছে যারা শেয়ার হোল্ডার হয়তো তারা শেয়ার নাও কিনতে পারে, এখন তুমি তার প্রাইসটা একটু কমাই দিলা। ঠিক আছে, তো তাইলে হচ্ছে হ্যাঁ, তরল সম্পদটা বাড়ানোর জন্য। তরল সম্পদের মানে কিভাবে, তোমার মানে তরল সম্পদ কিভাবে বাড়তেছে এখানে? মানে নগদ মূল্যটা আমি নগদে পাই যেতেছি তাড়াতাড়ি অফ করে দেব। না, নগদে পাচ্ছি, হ্যাঁ, একটা দিক থেকে তুমি বলতে পারো যে আমি শেয়ারটা বিক্রি করে নগদে পাচ্ছি, বাট তরল সম্পদের সাথে ওইভাবে এখানে কোনো সম্পর্ক নেই। এখানে হচ্ছে আমার ওই শেয়ারটা যদি আমি একটু কম দামে সেল করি, যেটা আমার ফেস ভ্যালু বা লিখিত মূল্য অভিহিত মূল্য থেকে, তাহলে হচ্ছে আমি এটা বেশি সেল করতে পারবো। ঠিক আছে, এটা আরও অন্য কারণ থাকতে পারে, সো এগুলো দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে শেয়ারের যে প্রাইস, এই যে শেয়ারের যে মূল্য 100 টাকা বললাম, বা 110 টাকা, 80 টাকা বা 90 টাকা, এই শেয়ারের মূল্যটা নির্ধারিত হয় কিভাবে? যদি প্রশ্ন আসে, উত্তর হচ্ছে চাহিদা এবং যোগানের ভিত্তিতে। যেই শেয়ারের যত বেশি চাহিদা, ওই শেয়ারের দামটা তত বেশি। ধরো তোমার নতুন, এই যে তোমার কথা বললাম যে তুমি হচ্ছে নতুন একটা শেয়ার মার্কেটে নিয়ে আসছো, এখন এই শেয়ারের দাম কি আসলে বেশি হবে? কারণ এই শেয়ারের চাহিদা অত বেশি থাকবে না, তুমি তো এখনও মার্কেটেই নতুন। ঠিক আছে, তোমার সম্পর্কে আসলে যারা শেয়ার কিনবে বিনিয়োগকারী, তারা অত ইনফরমেশন তোমার সম্পর্কে নাই। বাট অলরেডি যারা মার্কেটে তোমার হচ্ছে ভালো বিজনেস করতেছে, যারা আগে থেকেই তোমার শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা করতেছে, তাদের সম্পর্কে তথ্য কিন্তু পর্যাপ্ত আছে। তো স্বাভাবিকভাবে তোমার হচ্ছে তাদের শেয়ারের চাহিদা বেশি থাকবে না তোমার তুলনায়? অবশ্যই বেশি থাকবে, তাহলে তাদের শেয়ারের দামটাও বেশি থাকবে। ঠিক আছে, সো এখানে ওই অর্থনীতিতে তোমার যে কোনো পণ্যের দাম নির্ধারণ হয় চাহিদা এবং যোগানের ভিত্তিতে, ঠিক সেম শেয়ারেরও দাম নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের ভিত্তিতে। ঠিক আছে, সো এটা তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 10-11 সালে আসছিল এই প্রশ্নটা, যে শেয়ারের দামটা কিভাবে নির্ধারিত হয়, উত্তর হচ্ছে চাহিদা এবং যোগানের ভিত্তিতে। আচ্ছা, এরপর আরেকটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হচ্ছে শেয়ার খণ্ডন। ডাস্টার কই? ডাস্টার করছিল না, একটা কাপ হচ্ছে। হ্যাঁ, ওইটা কই? জয় তো কিছু দেখি। আচ্ছা, এরপরের কনসেপ্ট হচ্ছে তোমার শেয়ার খণ্ডন। ঠিক আছে, শেয়ার খণ্ডন কনসেপ্টটা কেউ বলতে পারবা? ওই যে স্টক বানানো শেয়ার, এরকম কিছু। একটা শেয়ারের মূল্য যে ভাগ করা, একটা শেয়ারের স্টক বানানো, শেয়ারকে স্টকে রূপান্তর করা। না, কি বলছো তুমি? আমি বুঝিনি। শেয়ারকে স্টকে রূপান্তর করা, ধরুন 100 টাকার শেয়ারে আমি 10 টাকা করে আবার 10 টাকা করে স্টক। আচ্ছা, দাঁড়াও, না আছে এখানে আমার লাগবে। আচ্ছা, তো তোমার হচ্ছে তোমার শেয়ার খণ্ডন, যেটা শেয়ার খণ্ডনের কনসেপ্টটা কি কেউ বলতে পারবা? শেয়ার খণ্ডনের কনসেপ্টটা হচ্ছে, আমার অলরেডি একটা শেয়ার আছে, ধরো ওই শেয়ারের দাম হচ্ছে, আমি ধরে নিলাম 100 টাকা। আচ্ছা, ওই শেয়ারের দাম ধরো 100 টাকা, অলরেডি একটা শেয়ার আমার আছে। শেয়ার কয়টা? একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, এখন আমি চাচ্ছি যে আমার শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে শেয়ারের সংখ্যা যদি বৃদ্ধি পায়, শেয়ার হোল্ডারের সংখ্যাও কি হবে? হ্যাঁ, কিন্তু আমার টোটাল যে শেয়ার মূলধন আছে, ফর এক্সাম্পল আমি এখানে আগে ক্লিয়ার করে দিই, 100টা শেয়ার যদি 100 টাকা করে বিক্রি করা হয়, টোটাল শেয়ারের দাম কত? টোটাল শেয়ারের দাম হচ্ছে 10,000 টাকা। এটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমার টোটাল শেয়ার মূলধন হচ্ছে 10,000 টাকা। 100টা শেয়ার 100 টাকা করে।
তাহলে আমার প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আমি চাচ্ছি আমার যে টোটাল মূলধন আছে সেটা 10,000 টাকাই থাকবে, এটাকে আমি চেঞ্জ করব না। তাইলে আমি শেয়ারের সংখ্যা বাড়াইতে চাই, টোটাল শেয়ার মূলধন সেম থাকবে। ধরো আমি হচ্ছে এই 100 প্রতিটা শেয়ারের দাম 100 টাকা, এটাকে আমি করে ফেললাম 50 টাকা করে অথবা 10 টাকা করে, ঠিক আছে, 50 টাকা করে। তাহলে 50 টাকা করে যখন করব তখন এখানে 100টা শেয়ারের দাম হবে, শেয়ারের সংখ্যা হয়ে যাবে 2টা। যখন আমি এটা 10 টাকা করে ফেলবো, এখানে তোমার শেয়ারের সংখ্যা হবে 10টা। এই যে একটা শেয়ার 2টা হয়ে যাচ্ছে অথবা 10টা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তোমার, এটাকে বলে শেয়ার স্প্লিট। স্প্লিট বানান কীরকম? SPLIT, শেয়ার স্প্লিট। বাংলাতে বলা হয় শেয়ার খণ্ডন, শেয়ার খণ্ডন। আচ্ছা, তো এই যে তোমার এই প্রসেসটাকে বলা হচ্ছে শেয়ার স্প্লিট। তার মানে দেখো আমার 50 টাকা করে যখন 2টা শেয়ার হবে, টোটাল শেয়ার হয়ে যাবে তখন কত? 200 হয়ে যাবে, ঠিক, 200, ঠিক আছে, তাহলে 1000 হয়ে যাবে, এরকম আর কি। তার মানে দেখো যে যখন আমি, তাহলে শেয়ারের সংখ্যা বাড়তেছে। আলটিমেটলি এটার দাম যখন 100 টাকা হবে, তখন ধরো আমি কিনতে পারতেছি, ফর এক্সাম্পল আমার টাকা আছে, এখন তোমার হাতে 100 টাকা নাই, তুমি কিনতে পারতেছো না। বা একজন হচ্ছে যে এখানে তোমার দৈনন্দিন কর্মজীবী, সেও কিনতে পারতেছে না। যখন সেটা আমি 50 টাকা করে দিচ্ছি বা 10 টাকা করে দিচ্ছি, তুমিও কিনতে পারতেছো, আশেপাশে যে আছে সেও কিনতে পারতেছে, সবাই কিনতে পারতেছে। তার মানে শেয়ার স্প্লিট বা শেয়ার খণ্ডনের বিষয়টা এটা করা হয় কেন? উত্তর হচ্ছে বিনিয়োগযোগ্যতা বৃদ্ধি করার জন্য। কারণ এই যে তোমার শেয়ারের দামটা কি হচ্ছে, মানে শেয়ারের দামটা কমে যাচ্ছে, শেয়ারের সংখ্যা বাড়তেছে যদিও, তো মানুষজন বেশি বেশি শেয়ার কিনতে পারতেছে। মানে আগে হচ্ছে আমি কিনতে পারতাম কারণ আমার 100 টাকা আছে, এখন তোমার হাতে তো 100 টাকা নাই, তোমার হাতে আছে 50 টাকা অথবা 10 টাকা, এখন তুমিও কিনতে পারতেছো। আরেকজন যার হাতে আছে 10 টাকা, যখন 10 টাকা করে দেওয়া হবে তখন সেও কিনতে পারতেছে, তখন কিন্তু সবাই কিনতে পারতেছে। তার মানে শেয়ারের বিনিয়োগযোগ্যতা বৃদ্ধির জন্য শেয়ার স্প্লিট বা শেয়ার খণ্ডনটা করা হয়। এটা বিগত বছরের প্রশ্ন আসছিল যে শেয়ার খণ্ডন করা হয় কেন? উত্তর হচ্ছে শেয়ারের বিনিয়োগযোগ্যতা বৃদ্ধি করার জন্য। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার, এটা বোঝা গেছে যে আগে 100 টাকা ছিল, এইটাকে আমি 2টা শেয়ারে কনভার্ট করছি, সেটা 50 টাকা করে তোমার 100 টাকাই হচ্ছে। আলটিমেটলি তুমি যাই করো না কেন, এখন আমার টোটাল মূলধন কিন্তু 10,000 টাকা, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, আর যদি বলি তোমার রিভার্স স্প্লিট, মানে রিভার্স মানে কি? এটার উল্টাটা। যখন আমি ধরো আগে ছিল তোমার 50 টাকা করে, প্রতিটা শেয়ারের দাম 50 টাকা করে, এখন আমি এখান থেকে 100 টাকাতে চলে আসছি, উল্টা করে ফেলতেছি। পুরো প্রসেসটা যদি উল্টা করে ফেলি, তাহলে তখন শেয়ারের বিনিয়োগযোগ্যতা কমে যাবে, ঠিক আছে, সবাই কিনতে পারবে না, তাহলে শেয়ারের সংখ্যা কমবে কিন্তু মোট মূলধন সেম থাকবে। এখন কিন্তু শেয়ারের সংখ্যা বাড়তেছে এই প্রসেসে, ওইখানে শেয়ারের সংখ্যা কি হবে? কমতে থাকবে এবং বিনিয়োগযোগ্যতাও কমবে। আলটিমেটলি মোট মূলধনের পরিমাণও তোমার সেম থাকবে। এটা হচ্ছে তোমার রিভার্স স্প্লিট। রিভার্স মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে। এখন কোম্পানির শেয়ারটা, এখন আমরা অনেক কাহিনী বলছি, কোম্পানির শেয়ারের প্রকারভেদ পড়ব। কোম্পানির শেয়ারের প্রকারভেদে তারা প্রধানত 2টা শেয়ারের কথা বলছে, একটা হচ্ছে সাধারণ শেয়ার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, ঠিক আছে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। সো সাধারণ শেয়ার মানে কি? সাধারণ শেয়ার মানে হচ্ছে, আচ্ছা, সাধারণ শেয়ার হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক। প্রথম কথা হচ্ছে এটা, যদি প্রশ্ন আসে কোনটি কোম্পানির প্রকৃত মালিক, কারা কোম্পানির প্রকৃত মালিক, উত্তর হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির প্রকৃত মালিক। এখন এটার পিছনে লজিকটা কি? উত্তর হচ্ছে তারা পরিচালনায় অংশগ্রহণ করে, তারা কোম্পানির নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে, তারা কোম্পানির ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে, তারা কোম্পানির ভোটাধিকারে অংশগ্রহণ করে, মানে ভোট দেয়। তাইলে ভোটাধিকারে অংশগ্রহণ করে মানে হচ্ছে তারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ভোট দিতে পারে। ভোট দেওয়া মানে হচ্ছে তাদের মতামতের একটা যৌক্তিকতা আছে। তার মানে কোম্পানির যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডারদের একটা গুরুত্ব আছে, বোঝা গেছে। সো তারা তোমার ভোটাধিকার আছে এবং বলা হচ্ছে আরেকটা, তাহলে এই বিষয়গুলো হচ্ছে সাধারণ শেয়ারের ক্ষেত্রে। অপোজিট সাইডে আসো তুমি, অগ্রাধিকার শেয়ার হোল্ডারের ক্ষেত্রে আসো, তারা হচ্ছে প্রকৃত মালিক নয়। কেন নয়? তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিনিয়োগকারী। বিনিয়োগকারী কি করে? মানে তোমার কোম্পানিতে জাস্ট বিনিয়োগটা করবে, তারা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করবে না, পরিচালনায় অংশগ্রহণ করবে না, নিয়ন্ত্রণে অংশগ্রহণ করবে না, এবং কোম্পানির যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ভোট দেওয়া হয় সেই ভোটটা তারা দিবে না। মানে তাদের অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের কোনো ভোটাধিকার নাই। তাহলে দুইটার মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারতেছি।
এটাই। তো এই ক্ষেত্রে তোমার অগ্রাধিকার শেয়ার হোল্ডারের ক্ষেত্রে তোমার কোনো ভোটাধিকার নেই। তো দুইটার মধ্যে পার্থক্যটা ক্লিয়ার। এখন আসো যে সুবিধা অসুবিধার ক্ষেত্রে চিন্তা করো, দুইটারই সুবিধা অসুবিধা আছে। একটা হচ্ছে তোমার অগ্রাধিকার শেয়ার হোল্ডার ওয়ান কাইন্ড অফ বিনিয়োগকারী, তাহলে কি তারা শুধুমাত্র বিনিয়োগ করে থাকে কোম্পানিতে, ঠিক আছে। তো এখন অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের একটা সুবিধা হচ্ছে তারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। মানে কোম্পানি যেমন ঋণপত্রের ক্ষেত্রে যেটা হয়, তুমি যদি লোন নিয়ে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা সংগ্রহ করো, তাহলে তোমাকে অবশ্যই ঋণের সুদটা দিতে হবে। ঋণের সুদ প্রদান করাটা কী করো মানে বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক আছে। ঋণের সুদ তোমাকে পরিশোধ করতেই হবে। কিন্তু তোমার অগ্রাধিকার শেয়ার হোল্ডারের ক্ষেত্রেও বিষয়টা সেম। তারা যদি শেয়ারটা কিনে তাদেরকে একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে হয়, যেমনটা তোমার ঋণপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট হারে কী দিতে হয়, সুদ দিতে হয়। সো যদি কোম্পানি সুদ দিতে না পারে তাহলে বলা হচ্ছে কোম্পানিটা কী হয়, দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া মানে কি তাদের সম্পত্তির তুলনায় দায় বেশি, এটাকে বলা হচ্ছে দেউলিয়া সিচুয়েশন। তো তারা হচ্ছে যখন দায় পরিশোধ করতে পারে না, দায় মানে কি, তুমি যদি লোন নাও তোমার জন্য দায় কি, তোমার হচ্ছে যে কিস্তিটা দিতে হবে, কিস্তির মধ্যে তোমার কি আছে, ওই ঋণের আসলটাও আছে আবার ঋণের সুদটাও আছে, দুইটাই তোমাকে পরিশোধ করতে হয়। সো এটা পরিশোধ করা তোমার জন্য বাধ্যতামূলক। তাহলে ঋণের ক্ষেত্রে তোমার বাধ্যবাধকতা অনেক বেশি। বাট অগ্রাধিকার শেয়ার হোল্ডারের ক্ষেত্রেও বিষয়টা সেম, বাট এখানে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে কিছু জায়গায়, কিছু জায়গায় ফ্লেক্সিবিলিটি আছে, সেটা আমরা আসতেছি। বাট আমরা এখন আপাতত সময়ের জন্য ধরে নিচ্ছি অগ্রাধিকার শেয়ার হোল্ডারে তারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না। তারা এখানে তারা হচ্ছে অনির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, বোঝা গেছে? তো তাহলে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার। তাহলে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা অনির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। এখন তাইলে তোমরাই বলো যে কোন শেয়ারের ঝুঁকিটা বেশি? সাধারণ শেয়ারের ঝুঁকিটা স্বাভাবিকভাবে বেশি হবে, কারণ কোম্পানি যদি তোমার কারণ এখানে আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোম্পানি যখন নিট মুনাফা করে, কোম্পানির যে নিট আয়টা হয়, তারা সর্বপ্রথম বন্ড হোল্ডারের দাবিটা পরিশোধ করে, বন্ড হোল্ডার, তারপর পরিশোধ করে ডিভেঞ্চার হোল্ডার, এগুলো আসতেছি আমি, ঠিক আছে। তারপর পরিশোধ করে ডিভেঞ্চার হোল্ডার। সো ডিভেঞ্চার হোল্ডারের দায়টা পরিশোধ করে। সো বন্ড হোল্ডার, ডিভেঞ্চার হোল্ডার দুইটাই হচ্ছে ঋণপত্র, দুইটাকে আমরা একসাথে বলবো, আসতেছি আমি, হ্যাঁ আসতেছি, ঋণপত্র যখন পড়াবে তখন বলবো। তারপর হচ্ছে তোমার অগ্রাধিকার শেয়ার। এখন এদের নাম অগ্রাধিকার শেয়ার কেন হয়েছে? কারণ তারা হচ্ছে তোমার দুইটা জায়গায় অগ্রাধিকার পায়। একটা হচ্ছে কোম্পানি যদি লাভ করে, কোম্পানির যে লভ্যাংশ পরিশোধের ক্ষেত্রে অন্য শেয়ার হোল্ডারদের তুলনায় অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার পায়, এই জন্য তাদের নাম হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার, ঠিক আছে। একটা হচ্ছে তোমার লভ্যাংশের ক্ষেত্রে, একটা হচ্ছে মূলধন ফেরত প্রাপ্তিতে। বাই এনি চান্স ধরো কোম্পানিটা বন্ধ হয়ে গেল, তাহলে কাদের দাবি আগে পরিশোধ করা হবে? কোন শেয়ার হোল্ডারদের? উত্তর হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের, ঠিক আছে। সো তাদের দাবি, তারপর হচ্ছে তোমার সাধারণ শেয়ার হোল্ডারদের। আচ্ছা, এখন এরপর আর অন্য কোনো পার্টি থাকতে পারে কিনা? আর পরিচালক, যাদের জন্য আমরা বলি বিলম্বিত শেয়ার, ঠিক আছে। সো এটা হচ্ছে নর্মালি একটা প্যাটার্ন। এই তিনটা হচ্ছে শেয়ার, এই দুইটা হচ্ছে তোমার ঋণপত্র, বোঝা গেছে? তো এটা হচ্ছে একটা প্যাটার্ন, যেখানে তোমার কোম্পানি যদি নিট মুনাফা হয়, সর্বপ্রথম বন্ড হোল্ডারের দাবি পরিশোধ করবে, তারপর হচ্ছে ডিভেঞ্চার হোল্ডার, তারপর অগ্রাধিকার শেয়ার, তারপর সাধারণ শেয়ার, তারপর হচ্ছে বিলম্বিত শেয়ারের দাবি পরিশোধ করবে। যেহেতু এটা সবার শেষে পরিশোধ করা হয়, বিলম্বিত মানে কি? বিলম্বিত শব্দের অর্থ কি? না, বকেয়া না। বিলম্বিত শব্দটা শোনো নাই তোমরা? অ্যাপ্লিকেশন লিখছো না, স্কুল কলেজে অ্যাপ্লিকেশন লিখছো না? তো অ্যাপ্লিকেশনে তোমার বিলম্বে ছুটি হ্যাঁ, বিলম্ব মানে দেরিতে, হ্যাঁ, বিলম্বিত মানে হচ্ছে তাই কি তারা সবার শেষে পাচ্ছে না, দেরিতে, ঠিক আছে, দেরিতে। এরা হচ্ছে কারা? বিলম্বিত শেয়ার হোল্ডার কারা? পরিচালক বলবো না, আমরা হচ্ছে প্রবর্তক বলবো। পরিচালক এবং প্রবর্তক কি সেম? পরিচালকরা যেই শেয়ারটা পায় সেটা হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার, আর প্রবর্তক মানে হচ্ছে যারা কোম্পানিটা মার্কেটে নিয়ে আসছে। আমরা অলরেডি কোম্পানি ব্যবসায়ী পড়ছিলাম, হ্যাঁ, কোম্পানির জন্মদাতা যারা, উদ্যোক্তা, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রবর্তকের শেয়ার, নট পরিচালক, ঠিক আছে। সো প্রবর্তক কারা? যারা হচ্ছে কোম্পানিটা প্রবর্তন করতেছে, তারা যেই টাকাটা পাবে সেটা সবার শেষে পাবে, কারণ সবাইকে দিয়ে দেওয়ার পর অবশিষ্ট যা আসছে সেটা হচ্ছে প্রবর্তকরাই পাবে, ক্লিয়ার? তো এইখানে তোমার যদি তুমি নর্মালি, প্রধানত আমরা শেয়ার বলতেছি দুইটা, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার। তো এইখানে সবার শেষে দাবিটা পরিশোধ করা হয় কার? নর্মালি সাধারণ শেয়ার হোল্ডারদের। আমি ধরে নিচ্ছি তারা তো লাস্টে আসেই,
ঠিক আছে, কোম্পানির অস্তিত্ব আছে মানে তারা আছে, তো তাদের এই হিসাবটা বাদ দিচ্ছি সাধারণ শেয়ার হোল্ডার। তো এইখানে এই জন্য সর্বশেষ দাবিদার যদি প্রশ্ন করে, সর্বশেষ দাবিদার কাদের দাবি সবার শেষে পরিশোধ করার, উত্তর হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। কিন্তু যদি অপশনে যদি বিলম্বিত শেয়ার থাকে তখন বিলম্বিত হবে, সবার শেষে দাবিদার হচ্ছে বিলম্বিত যদি অপশনে থাকে। কিন্তু যখন তোমার সর্বশেষ দাবিদার বলবে তখন অপশনে এই বিলম্বিত কথাটা দেওয়া থাকবে না, মানে দুইটা একসাথে থাকবে না। আর যদি বাই এনি চান্স দেওয়াই থাকে তাহলে হচ্ছে তোমার বিলম্বিতটা উত্তর। ক্লিয়ার? সো এই কনফিউশনগুলো ক্লিয়ার করতে হবে। তাহলে সর্বশেষ দাবিদার, সর্বশেষ দাবিদার এটাকে ইংলিশে বলে রেসিডুয়াল ক্লেম। রেসিডুয়াল মানে হচ্ছে অবশিষ্ট অংশের মালিক, তাদেরকে বলা হয় রেসিডুয়াল ক্লেম অথবা রেসিডুয়াল ওনার, যেটার বাংলা হচ্ছে তোমার সর্বশেষ অংশের মালিক অথবা হচ্ছে সর্বশেষ অংশের দাবিদার, অথবা আমি যদি বলি অবশিষ্ট অংশের দাবিদার, এটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। নর্মালি শেয়ার বলতে আমরা এই দুইটাকেই বোঝাচ্ছি এখানে, তো এটাই আর কি, সর্বশেষ অংশের দাবিদার, অবশিষ্ট অংশের মালিক। এইখানে তাইলে খেয়াল করো যে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা দুইটা ক্ষেত্রে অগ্রাধিকার পায়, সেটা হচ্ছে মূলধন ফেরত প্রাপ্তিতে, আর একটা হচ্ছে লভ্যাংশের ক্ষেত্রে তারা হচ্ছে অগ্রাধিকার পায়। তাহলে তাদের লভ্যাংশের পরিমাণটা নর্মালি নির্দিষ্ট, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে, এখান থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন আসছিল। এবং তোমার সাধারণ শেয়ার হোল্ডাররা অনির্দিষ্ট, তাইলে কাদের ঝুঁকি বেশি, উত্তর হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের ঝুঁকি বেশি। আরেকটা বিষয় খেয়াল করো, তোমার অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা, তাদের মধ্যে দুইটা আইটেমের বৈশিষ্ট্য আছে, অলরেডি একটা বলে ফেলছি আমি, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারের লভ্যাংশ পায় নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। তো অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা যদি নির্দিষ্ট লভ্যাংশ পায়, এই বৈশিষ্ট্যটা কিসে আছে? ঋণপত্রে আছে না? আমরা বলছি যে ঋণের ক্ষেত্রে তোমার নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হবে, ঠিক সেম তুমি যদি অগ্রাধিকার শেয়ার কিনো তাহলে তোমাকে নির্দিষ্ট লভ্যাংশ দিতে হবে, এটাও একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি না যে অগ্রাধিকার শেয়ারের মধ্যে তোমার ঋণপত্রের বৈশিষ্ট্য আছে, ঋণের বৈশিষ্ট্য আছে, এটা আমরা বলতে পারি। কারণ কি, উভয় ক্ষেত্রে তোমার নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে হবে। আবার অগ্রাধিকার শেয়ার এটা ওয়ান কাইন্ড অফ শেয়ার না, যেটা কি নির্দেশ করে? মালিকানা নির্দেশ করে না? সো মালিকানা নির্দেশ করে, যদিও বা আমরা বলতেছি তারা প্রকৃত মালিক না, বাট তারা তো মালিক। এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডার নর্মালি হচ্ছে চিরস্থায়ী হতে পারে। চিরস্থায়ী মানে হচ্ছে কোম্পানি যতদিন যাবৎ চলবে ততদিন পর্যন্ত এই অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা থাকবে। আরেকটা হচ্ছে তারা মেয়াদি হতে পারে, মেয়াদি মানে হচ্ছে কয়েক বছরের জন্য, ধরো 5 বছরের জন্য শেয়ার কিনলো, 10 বছরের জন্য শেয়ার কিনলো। সো এর মধ্যে এই টার্মের মধ্যে তারা যে কোনো সময় চাইলে শেয়ারটা কেনা বেচা করতে পারে, এই রাইটটা আছে। তাইলে আমরা বলতে পারি না যে ঋণ এবং ইকুইটির বৈশিষ্ট্য আছে। ইকুইটি মানে কি? ইকুইটি মানে হচ্ছে তোমার সাধারণ শেয়ার আর কি, ইকুইটি মানে সাধারণ শেয়ার। তাহলে অগ্রাধিকার শেয়ারের মধ্যে ঋণের বৈশিষ্ট্যও আছে, ইকুইটির বৈশিষ্ট্যও আছে, দুইটা জিনিসের বৈশিষ্ট্য আছে, দুইটা আইটেমের। মানে ইকুইটি বলতে তোমরা বলতে পারো যে এখানে ঋণপত্রের বৈশিষ্ট্য আছে, ইকুইটি না বললে তোমরা বলতে পারো যে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য আছে। তাহলে দুইটা আইটেমের বৈশিষ্ট্য আছে। সো এই যে সেম জিনিস, দুইটা আইটেমের বৈশিষ্ট্য আছে, এটাকে কি বলে? এটাকে বলে ওই যে সংকর। আমরা অনেক সময় বলি না সংকর জাতের গাভী, হাইব্রিড। হ্যাঁ, এটাকে বলে সংকর অর্থায়ন পদ্ধতি, সংকর অথবা হচ্ছে হাইব্রিড। আমরা সংকর জাতের গাভী বলি না, যে বাংলাদেশি আবার এখানে অস্ট্রেলিয়ান একটা বীজ কি করছে। হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি, মানে দুইটা জিনিসের বৈশিষ্ট্য। ধরো বাংলাদেশি গরু, এটাকে হচ্ছে তোমার সংকরায়নের মাধ্যমে এটাকে হচ্ছে অস্ট্রেলিয়ান গাভীতে রূপান্তর করছে। তাহলে হ্যাঁ, হাইব্রিড কার আছে। তারপর আরেকটা আছে হচ্ছে তোমার কি, গাধা এবং ঘোড়া, এই দুই প্রাণীর মধ্যবর্তী একটা প্রাণী আছে যেটাকে বলে খচ্চর। নাম শুনছো না? খচ্চর নাম একটা প্রাণী আছে, এটা কিছুটা গাধার মতো আবার কিছুটা ঘোড়ার মতো। তার মানে এই খচ্চর প্রাণীটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি, হাইব্রিড, মানে সংকর জাতের অর্থায়ন। গাড়ির ক্ষেত্রেও আছে, ঠিক আছে, বুঝা গেছে? তো এটা হচ্ছে তোমার, তাইলে হচ্ছে অগ্রাধিকার শেয়ারকে আমরা বলবো হাইব্রিড সিকিউরিটি। এটাও বিগত বছরের প্রশ্নে আসছিল। হাইব্রিড সিকিউরিটি বাংলাতে বলা হয় সংকর জাতের অর্থায়ন, অথবা কোনো কোনো জায়গায় বলছে দুআসলা সিকিউরিটি। সো অত বেশি লাগবে না, এতটুকু জানলেই হবে। দুআসলা সিকিউরিটি মানে দুইটা আসল জিনিসের বৈশিষ্ট্য এখানে আছে। তোমার মতো আর কি। আচ্ছা, তাইলে এই যে দেখো অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশের পরিমাণটা যে অনিশ্চিত,
সেটা কিন্তু বিগত বছর আসছে। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় 99-2000 সালে আসছিল, ঠিক আছে, যখন আমার জন্ম হয়নি। এরপর দেখো তোমার বলা হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ কোনটা, সেটা হচ্ছে সাধারণ শেয়ার। এটাও কিন্তু বিগত বছর আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 21-22 সালে এই প্রশ্নটা আসছে। তারপর হচ্ছে নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় কারা, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা। এটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় 2008-9 সালে আসছিল। এবং হচ্ছে এই যে বললাম ঋণ ও মালিকানা, ঋণ ও ইকুইটির মিশ্রণ, এটা হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 17-18 এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় 10-11 সালে এই সেম প্রশ্নটা আসছে, যে এখানে দুইটা জিনিসের বৈশিষ্ট্য আছে, বুঝা গেছে। এবং এই যে সংকর অর্থায়নের উৎস কোনটা, যদি প্রশ্ন আসে অগ্রাধিকার শেয়ার, তাহলে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2008-9 সালে আসছে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে শুধু পড়াচ্ছি না, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। সো আমাকে তোমাদের সবাই মানে খাওয়ানো উচিত যে ভাইয়া শুধু পড়াচ্ছে না, অন্যরা শুধু পড়ায়। আমি আচ্ছা ঠিক আছে। তো এরপর দেখো, আচ্ছা এরপর হচ্ছে আমাদের লেকচারটা বড় মনে হয় না, আজকে এতটুকু শেষ করতে পারবো, এখানে পড়া অনেক। এরপর যেটা বললাম, ওই যে ও যেটা বলছে প্রবর্তকের শেয়ার, প্রবর্তকরা যেই শেয়ারটা কিনে তারা ওইটাকে আমরা বলি বিলম্বিত শেয়ার। বিলম্বিত কেন? কারণ আগে যারা আছে তাদের সবাইকে খাওয়াইতে হবে, খাওয়ানোর পর অবশিষ্ট যা আছে তা আমরাই খাবো, ঠিক আছে। মানে আগে মেহমান হ্যাঁ, আগে মেহমান আসলে আগে মেহমানদেরকে খাওয়াইতে হয়, তারপর হচ্ছে আমরা খাই। সো এই প্রবর্তকরা যেটা, ওরা হচ্ছে ওই হ্যাঁ, তো এটাই ঠিক আছে। তাহলে হচ্ছে এটাকে আমরা প্রবর্তকের শেয়ার বলতে পারি, বিলম্বিত শেয়ার বলতে পারি, ঠিক আছে নর্মালি। তাইলে হচ্ছে প্রবর্তকের শেয়ার বা বিলম্বিত শেয়ার এটা কারা কিনে, ওই উদ্যোক্তারা কিনে, যারা এই পরিচালকরা বলবো না, উদ্যোক্তাদের শেয়ার বলবো এটাকে। এরপর আরেকটা শেয়ার আছে যেটাকে বলা হয় বোনাস শেয়ার, বোনাস শেয়ার, ঠিক আছে। হ্যাঁ, বোনাস শেয়ার, বোনাসের বাংলা কি কেউ বলতে পারবা? মানে এটা একেবারে পরিচিত তো বোনাস কথাটা, বাংলা বোনাসই, মানে সবাই তো বোনাসই বলে, যেমন চেয়ার, কিন্তু চেয়ারের বাংলা অর্থ জিজ্ঞেস করলে এখন অনেকেই পারবে না। মানে আমরা পারবো, হয়তো নিউ জেনারেশন যারা আসতেছে তারা হয়তো নাও পারতে পারে, ঠিক আছে। তো এরকম অনেকগুলো শব্দ আছে, যেমন যারা পড়ালেখা না পারে তারা ওই বোনাসই বলে। সবাই তো বোনাস বলে, কারণ এখানে টার্মটাই তো পরিচিত হচ্ছে বোনাস নামে, ঠিক আছে। তো ইংলিশ টার্মগুলো এখানে হ্যাঁ, কোথায় পাইছো? আচ্ছা, অধিবৃত্তি, ঠিক আছে, এটা হচ্ছে অধিবৃত্তি শেয়ার। তাইলে অপশনে তোমার এটা মানে কেন বলছি, কারণ অপশনে তোমার অনেক সময় বোনাস শেয়ার নাও থাকতে পারে, এটা এখানে থাকতে পারে অধিবৃত্তি শেয়ার, ঠিক আছে অপশন। তখন বলবো যে ভাইয়া তো অধিবৃত্তি পড়ায়নি, ঠিক আছে। এক সময় মানে ওই যে আমাদের আগের বেচে তোমার একটা অ্যাপ্লিকেশন আসছিল এইচএসসি পরীক্ষা আর কি, ঠিক আছে। আমার এখনও মনে আছে যে ওইখানে নর্মালি আমরা স্কলারশিপ বলি, স্কলারশিপ শব্দটা খুব কমন এবং সবাই আমরা স্কলারশিপ শব্দের অর্থ জানি, তাই না। সো ওইখানে আসছিল যে অ্যাপ্লিকেশন ফর দ্য স্টিপেন্ড মানেও বৃত্তি, স্কলারশিপ আর কি। তো স্টিপেন্ড শব্দটা আসলে সবাই জানে, স্টিপেন্ড মানে হচ্ছে স্কলারশিপ, সিনোনিম আর কি, ওই সিনোনিম অ্যান্টোনিম পড়তেছি না আমরা, হ্যাঁ। তাহলে স্টিপেন্ড মানে হচ্ছে তোমার বৃত্তি, মানে হচ্ছে স্কলারশিপ আর কি যেটা বলতেছে, তো বৃত্তির জন্য আবেদন। এখন স্টিপেন্ড শব্দটা যে জানে না সে কিন্তু এটা অ্যান্সার করতে পারে না। ইভেন আমার এক পরিচিত ভাইয়া, উনি খুবই ভালো পড়াশোনায়, উনি আয়সা বলতেছে ভাই স্টিপেন্ড কি, আমি স্টিপেন্ড কি ওইটাই জানি না, তাইলে আমি লিখবো কেমনে। তো উনি কি লিখছে উনি নিজেও জানে না, যে উনি স্টিপেন্ডকে ওই শব্দটাই বোঝে না, ঠিক আছে। তো এরকম আর কি, যে তোমার যদি বোনাস শেয়ার আমরা পড়ে গেছি, পরীক্ষায় আসছে ভাই অধিবৃত্তি শেয়ার, তখন গালিটা আমাকে দিবা যে ভাই এত পড়াই নেই, ঠিক আছে। তো এই জন্য এটা বলে দিচ্ছি যে এটা হচ্ছে অধিবৃত্তি শেয়ার, বোনাস শেয়ারের একটা নাম হচ্ছে অধিবৃত্তি শেয়ার। আচ্ছা, তো বোনাস শেয়ারের কাহিনীটাও যেটা বলছে সেটা, ঠিক আছে। তার মানে আমার হচ্ছে তোমার লভ্যাংশ দিতে হবে, লভ্যাংশটা আমরা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে আমি তোমাকে ক্যাশ টাকায় দিয়ে দিব, যেটাকে বাংলাতে বলে নগদ লভ্যাংশ। তার মানে লভ্যাংশে যতটুকু আসবে সেটা নগদ টাকায় পরিশোধ করে দিব, মানে নগদ বলতে ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর কি। মানে আমেরিকান অ্যাকাউন্টিং পড়ছো না তোমরা, এখন যেটা পড়তেছো তোমরা সেটা কিন্তু আমেরিকান অ্যাকাউন্টিং এবং আগে ছিল ব্রিটিশ অ্যাকাউন্টিং। যেমন আগে আমরা বলতাম হচ্ছে চূড়ান্ত হিসাব বা উদ্ধৃত্তপত্র, এখন চূড়ান্ত হিসাব উদ্ধৃত্তপত্র বলে না, এখন বলে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এখন এটা বলে, তাই না। সো এটা হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিংয়ে বলা হচ্ছে তোমার ব্যাংক এবং নগদ টাকার মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই, যেটা ব্যাংক সেটাই নগদ, মানে নগদের সমতুল্য, ঠিক আছে। সো এটাই আর কি, আমার ব্যাংক আছে মানে ব্যাংকে টাকা আছে মানে আমার নগদ টাকা আছে, আমার কাছে ডেবিট কার্ড আছে, আমি যে কোনো সময় এটাকে ক্যাশে কনভার্ট করে ফেলতে পারছি। ব্যাংকে টাকা থাকা মানে এটা নগদ,
নগদের সমতুল্য, মানে ব্যাংক আর নগদ সেম আমেরিকান অ্যাকাউন্টিং আর কি। আগের ক্ষেত্রে এটা তোমার ব্রিটিশ অ্যাকাউন্টিংয়ে এটা কি করা হতো, পার্থক্য করা হতো। তো কি যেন ছিল আমার, ওই যে তুমি যেটা বলছো লভ্যাংশের টাকাটা আমরা নর্মালি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। আরেকটা বিষয়, শেয়ার কিনতে গেলে তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ওই অ্যাকাউন্টের নাম কি? হ্যাঁ, বায়ো অ্যাকাউন্ট না, না শেয়ার, এই শেয়ার কিনতে গেলে কি কোন অ্যাকাউন্ট খুলতে হয়? না, ব্যাংক অ্যাকাউন্ট না, ওইটাকে বলে বিইউ অ্যাকাউন্ট। বিইউ মানে হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু প্রশ্নে আসে যে বিইউ এর পূর্ণরূপ কি। ম্যানেজমেন্টে কিন্তু পূর্ণরূপ আসবে, সাল আসবে, তারপর হচ্ছে তোমার এই ধরনের প্রশ্নগুলো আসবে যে বিইউ অ্যাকাউন্ট মানে কি, বিইউ অ্যাকাউন্ট কোন বাজারের সাথে জড়িত? বিও, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এটাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ওই যে লভ্যাংশটা নগদে দিতে পারে, আর একটা হচ্ছে লভ্যাংশটা চাইলেই তোমার কোনো একটা শেয়ারের মাধ্যমে দিতে পারে। তার মানে হচ্ছে আমার কোনো একটা লভ্যাংশ নগদে না দিয়ে তারা হচ্ছে যত টাকা লভ্যাংশ দেবে তার বদলতে একটা শেয়ার দিয়ে দিচ্ছে, যে লভ্যাংশের বদলে তুমি একটা শেয়ার পাচ্ছ, ঠিক আছে? এটাকে বলা হয় স্টক ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে লভ্যাংশ, স্টক মানে স্টক এবং শেয়ার সেম, তাহলে এটাকে আমরা বলবো স্টক ডিভিডেন্ড। সো যেটা বোনাস শেয়ার সেটাই অধিবৃত্তি শেয়ার, সেটাই স্টক ডিভিডেন্ড। এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে? বোনাস শেয়ার, অধিবৃত্তি শেয়ার, স্টক ডিভিডেন্ডের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন প্রশ্ন হচ্ছে এটা কি টাকা দিয়ে কিনতে হয়? বোনাস শেয়ার কি টাকা দিয়ে কিনতে হয়? টাকা দিয়ে কিনা লাগে না। তার মানে যদি প্রশ্ন আসে নিচের কোন শেয়ারটি বিনামূল্যে পাওয়া যায়, মানে কোনো টাকাই দিতে হয় না, উত্তর হচ্ছে বোনাস শেয়ার বা অধিবৃত্তি শেয়ার বা স্টক ডিভিডেন্ড। এই বিগত বছরে কিন্তু এই প্রশ্নটা আসছে যে কোন শেয়ারের ক্ষেত্রে তোমার টাকা পরিশোধ করা লাগে না, ঠিক আছে? এটা হচ্ছে বোনাস শেয়ার বা অধিবৃত্তি শেয়ার। এখন প্রশ্ন হচ্ছে বোনাস শেয়ার কাদেরকে দিবে? যারা এখনো শেয়ার কিনে নেয় তাদেরকে কি বোনাস শেয়ার দিবে? উত্তর হচ্ছে যারা অলরেডি শেয়ার কিনে ফেলছে, যারা আমার কোম্পানির শেয়ার ক্রেতা বা শেয়ার হোল্ডার বা বর্তমান শেয়ার হোল্ডার, ও যেটা বলছে, অথবা আমরা যদি বলি পুরাতন শেয়ার হোল্ডার, তাদেরকেই মূলত বোনাস শেয়ারটা দেওয়া হবে। কি হিসেবে? লভ্যাংশ হিসেবে। ক্লিয়ার? সো এটা কিন্তু আসছে যে বোনাস শেয়ার কাদের নিকট বন্টন করা হয়, উত্তর হচ্ছে পুরাতন শেয়ার হোল্ডার অথবা বর্তমান শেয়ার হোল্ডার। যদি ইংরেজিতে আসে তাহলে হচ্ছে এক্সিস্টিং শেয়ার হোল্ডার। এক্সিস্টিং মানে হচ্ছে যারা এখনও মার্কেটে আছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2021 সালে আসছিল, 5-6 সালে আসছিল, তারপর হচ্ছে তোমার 3-4 সালে 94, 95, 93, 94, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 8-9 এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 5-6। সেম প্রশ্ন, হ্যাঁ মারাত্মকভাবে রিপিট হয়েছে, ঠিক আছে? মারাত্মকভাবে 7-8 বার আসছে এই প্রশ্নটা, ঠিক আছে? এবং আসতেও পারে। তাহলে এই যে বোনাস শেয়ার যে বিনামূল্যে মানে পাওয়া যায় সেটা আসছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় 2004-5 সালে, ঠিক আছে? আচ্ছা, আর কোম্পানি যদি প্রশ্ন আসে কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে যদি তোমার শেয়ার প্রদান করে সেটা কি কোন ধরনের শেয়ার বলে? বোনাস শেয়ার। এটা আসছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় 93-94 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 20-21 সালে। সেম প্রশ্ন, ঠিক আছে? সেম প্রশ্ন। আচ্ছা, এখন বোনাস শেয়ারের ক্ষেত্রে আমার মালিকানা সত্ত্ব কি চেঞ্জ হচ্ছে? মানে মালিক কি চেঞ্জ হচ্ছে? মানে ওই সেম মালিক, কাইন্ড অফ, হ্যাঁ শেয়ার মূলধন বাড়বে। তাহলে এখানে মালিকানার সত্ত্ব অপরিবর্তিত থাকতেছে কোন শেয়ার বন্টনের ফলে? প্রশ্ন আসতে পারে মালিকানার সত্ত্ব অপরিবর্তিত থাকে কোন শেয়ারের ফলে? উত্তর হচ্ছে বোনাস শেয়ারের ফলে। এটাও তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21-22 সালে আসছিল। এখানে মালিকানার সত্ত্বটা কোনো পরিবর্তন হয় না, মানে আমি একটা মালিক, আমি হচ্ছে লভ্যাংশ পাইতাম, এখন আমাকে লভ্যাংশ না দিয়ে তারা শেয়ার দিয়ে দিচ্ছে। সো আমার মালিক তো আমিই থেকে যাচ্ছি, ঠিক আছে? আলটিমেটলি ওই যে টোটাল মূলধনটা সেটা কিন্তু বাড়তেছে। হ্যাঁ, আরেকটা শেয়ার আছে যেটাকে বলা হয় রাইট শেয়ার। রাইট শেয়ার, ঠিক আছে? রাইট শেয়ারের বাংলা কি? অধিকারযোগ্য শেয়ার, মানে তাদেরকে রাইট দেওয়া। তার মানে হচ্ছে তোমরা অলরেডি আমার শেয়ার কিনে রাখছো আমার কোম্পানির, আমি মার্কেটে অলরেডি আইপিওর মাধ্যমে আমি একবার শেয়ার ইস্যু করছি, তো পরবর্তীতে আমার আরও টাকা পয়সার প্রয়োজন, আমার আরও শেয়ার মূলধনের প্রয়োজন, আমি নতুন করে আবার মার্কেটে শেয়ার ইস্যু করতে চাচ্ছি। এই ক্ষেত্রে তোমরা অলরেডি যারা শেয়ার কিনছো আমি তোমাদেরকে একটা পার্সেন্টেজ বলে দিচ্ছি যে আমার কোম্পানির 10% শেয়ার তোমরা চাইলে কিনতে পারো। তাহলে তোমাদেরকে এটা কি দিচ্ছে? অধিকার দিচ্ছি না, রাইট দিচ্ছি না? সো এই জন্য এটাকে বলা হচ্ছে রাইট শেয়ার। এখন তোমরা চাইলে কিনতেও পারো, নাও কিনতে পারো, এটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে? সো তোমরা কিনলে কিনবা, না কিনলে নাই। তাইলে এই ক্ষেত্রে তোমার রাইট শেয়ার কিন্তু টাকা দিয়ে কেনা হয়,
যেটা বোনাস শেয়ারের ক্ষেত্রে আমরা দেখছি বোনাস শেয়ার বিনামূল্যে পাওয়া যায়, রাইট শেয়ারের ক্ষেত্রে টাকা দিয়ে কেনা হয়। তাহলে কারা কিনতেছে? ঠিক সে বোনাস শেয়ার হচ্ছে যেমন বর্তমান শেয়ার হোল্ডাররা, রাইট শেয়ারও বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে কেনা বেচা হয়। এটাকে বাংলাতে আমরা বলি অধিকারযোগ্য শেয়ার। ঠিক আছে, সো এই যে রাইট শেয়ার কাদের নিকট বন্টন করা হয় এটাও বিগত বছরে অনেকবার আসছে। সেম প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার 95, 96, 94, 95, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 19-20 সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 10-11 এবং 8-9 সালে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় 9-10, 6-7। সেম প্রশ্ন, একটাই প্রশ্ন 10-12 বার আসছে। ঠিক আছে, সো এরকম। তাইলে এইখানে দেখো যে এখন প্রশ্ন হচ্ছে রাইট শেয়ারটা কেন বিক্রি করতেছে? কারণ চাচ্ছে না যে বাইরে থেকে নতুন মানুষজন আসুক, মালিকানার পরিমাণটা, হ্যাঁ, কারণ শেয়ার হোল্ডারের সংখ্যা যদি বাড়ে তাইলে কিন্তু আলটিমেটলি ওই যে শেয়ার প্রতি আয়টা কমে যায়। শেয়ার প্রতি আয় যেটাকে বলো ইপিএস, এটাও বিগত বছর আসছে। ইপিএস এর পূর্ণরূপ কি? না, আর্ন পার শেয়ার না, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার না, 19-20 না, 19-20 না, 20-21 না, 19-20 না, এটা কিন্তু অনেক পার্থক্য। কারণ হ্যাঁ, কারণ এইখানে হচ্ছে তোমার অপশনে কিন্তু আর্ন পার শেয়ার দিবে, আর্নিং পার শেয়ারও দিবে। তো তখন তুমি আর্ন পার শেয়ার দিলে কি নাম্বার পাবা? ঠিক আছে, সো এটা আর্নিং পার শেয়ার, যেটা মানে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যেটা অ্যাব্রিভিয়েশন সেটাই পড়তে হবে, সেটাই লিখতে হবে ওইভাবেই। ঠিক আছে, যেমন একটা সংগঠন আছে, আমরা হয়তো দেখছি যে তোমার এই যে এই সংগঠনটা আমরা দেখছি ICDDR, এটা হচ্ছে খুব সম্ভবত তার একটা টিকা আবিষ্কার করছে, ওই যে কলেরা। এখানে দেখো এইটা একমাত্র সংগঠন যাদের হচ্ছে না, মানে এরকম দু একটি সংগঠন পৃথিবীতেও আছে যাদের নামগুলো সবগুলো ছোটো হাতের অক্ষর দিয়ে লেখা, ICDDR। তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। ইভেন ওদের যে লোগো আছে, লোগোটাও কিন্তু ছোটো হাতের। তো তুমি এটা বড় হাতে লিখলে হবে না, এগুলো কিন্তু যেভাবে আছে ওইভাবেই লিখতে হবে। তো আর্নিং পার শেয়ার, তার মানে আর্নিং পার শেয়ার মানে হচ্ছে শেয়ার প্রতি আয়। তোমার শেয়ার হোল্ডারের সংখ্যা যদি বৃদ্ধি পায়, শেয়ার প্রতি আয়টা অটোমেটিক্যালি কী হবে? কমে যাবে। তাহলে ইপিএস এর পূর্ণরূপ কি? এটাও কিন্তু তোমার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আসছে ম্যানেজমেন্টে। ঠিক আছে, সো এই ধরনের প্রশ্নগুলো আসে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারা যাবে, আশা করি পারা যাবে। আমি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এরপর আসো তোমার হচ্ছে ঋণপত্র, যেখানে আমরা বলছিলাম বন্ড হোল্ডার এবং ডিভেঞ্চার হোল্ডার। বন্ড এবং ডিভেঞ্চারের মেজর পার্থক্য হচ্ছে জামানত, আরও কিছু পার্থক্য আছে, বাট আমরা আপাতত সময়ের জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ড নলেজ অনুযায়ী আমরা ধরে নিব যে যদি জামানত থাকে সেটা হচ্ছে বন্ড, আর যদি জামানত না থাকে সেটা হচ্ছে ডিভেঞ্চার। তার মানে ধরো তুমি আমার থেকে লোন নিবা, যাদের ক্রেডিট রেটিং ভালো, যারা ভালো কোম্পানি, যাদের মার্কেটে যথেষ্ট পরিমাণে সুনাম আছে, যারা ভালো ব্যবসা করতেছে, যারা বিগত বছরে তোমার লোন নিয়ে লোনটা যত সময় ফেরত দিচ্ছে তোমার বা অন্য অন্য কোম্পানি, ওরাই হচ্ছে ডিভেঞ্চার ইস্যু করে। এবং তুমি যাদেরকে বিশ্বাস করতে পারতেছো, তুমি টাকা ধার দিবা, এখন তুমি যদি ওকে বিশ্বাস না করো, তুমি কি টাকা ধার দিবা না। কিন্তু ও যদি ধরো আগে ওর কাছ থেকে টাকা নিয়ে যত সময় ফেরত দিছে, ঠিক আছে, তাহলে তুমি তাকে বিশ্বাস করতে পারো। আদারওয়াইজ কিন্তু তুমি তাকে বিশ্বাস করবে না। তাহলে বলবো যে তুমি টাকা ধার দিবা, ঠিক আছে, ওই যে দে তোর মোবাইল ফোনটা আমাকে দে, ঠিক আছে, হ্যাঁ ওইরকম, মানে জাস্ট একটা এক্সাম্পল আর কি। তাইলে হচ্ছে এটা হচ্ছে বিষয়। তার মানে ডিভেঞ্চার কিন্তু নর্মালি হচ্ছে জামানতবিহীন হয়। ডিভেঞ্চার হচ্ছে কি হয়, ঠিক আছে, ডিভেঞ্চার হচ্ছে তোমার জামানতবিহীন হয়, আর বন্ডের ক্ষেত্রে তোমার জামানতটা থাকে। ঠিক আছে, তাহলে খেয়াল করো তোমার ডিভেঞ্চারের ঝুঁকি বেশি নাকি বন্ডের ঝুঁকি বেশি? প্রশ্ন উত্তরটা হচ্ছে আমি কোন পার্সপেক্টিভে আলোচনা করছি। যদি হয় ঋণদাতা, মানে আমি ঋণ দিচ্ছি, তাহলে ডিভেঞ্চারের ঝুঁকি অবশ্যই বেশি, কারণ আমি কোনো জামানত পাচ্ছি না। ঠিক আছে, আবার আমি যাকে তাকে ডিভেঞ্চার দিচ্ছি না, যাদেরকে বিশ্বাস করতে পারতেছি, ওই যে বলছে ও ক্রেডিট রেটিং যাদের ভালো, যাদের মার্কেটে সুনাম আছে, যারা হচ্ছে টাকা নিয়ে টাকাটা কি মানে নিজের মনে করে খেয়ে ফেলবে না। অনেক সময় থাকে না যে নিজের মনে করে খেয়ে ফেলা, ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, তোর মানে আমার, মানে ওইটা মনে করবে না, ঠিক আছে, হ্যাঁ ওইরকম আর কি, যে ঋণ কখনো শোধ করবে না, হ্যাঁ এরকম। তো এটা হচ্ছে ডিভেঞ্চার। আর বন্ডের ক্ষেত্রে তোমার নর্মালি ওই যে জামানতটা রাখে হচ্ছে, নর্মালি বাংলাদেশে ডিভেঞ্চার কনসেপ্টটা খুব বেশি কমন না। ইভেন ডিভেঞ্চার না, বাংলাদেশে এই ঋণপত্র নামে বা আলাদা করে একটা বন্ড মার্কেট নামে আলাদা কোনো মার্কেটই নেই। এটা বাইরের দেশে আছে। বাইরের দেশে তুমি আমেরিকাতে যাবা, ইউরোপে যাবা, ওইখানে দেখবা শেয়ার মার্কেট একটা, বন্ড মার্কেট একটা, মানে বন্ড মার্কেটটা অনেক এস্টাবলিশড। বাংলাদেশে এই বন্ড মার্কেটটা এখনো এস্টাবলিশড না, এটাই। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে তোমার হচ্ছে যেটা হচ্ছে তোমার মানে
ওই জামানতের ভিত্তিতেই দেয়, আর নর্মালি ব্যাংক থেকে লোন নেওয়া যায় বা আরও অন্য প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া যায়, এটা আর কি। তো তোমার ঋণপত্রের প্রকারভেদ আছে, আমার মনে হয় না এটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে নিও, তোমাদের লেকচার শিটে এটা দেওয়া আছে। এর বাইরে তোমার মালিকানার দলিল, মানে শেয়ার মালিকানার দলিল। তো এখানে কয়েকটা দলিল আছে, যেমন শেয়ার সার্টিফিকেট নামে একটা আইটেম আছে। শেয়ার সার্টিফিকেট মানে কি, তুমি শেয়ার কিনছো, তোমাকে একটা স্বীকৃতি দিচ্ছে যে তুমি শেয়ার কিনছো, এটা প্রমাণ, এটাই হচ্ছে তোমার শেয়ার সার্টিফিকেট, ঠিক আছে, শেয়ার সনদ বলা হচ্ছে। তো এইখানে তোমার আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। শেয়ার ওয়ারেন্টটা হচ্ছে, হ্যাঁ বুঝিনি, এটার মধ্যে শর্ত টাইপের কিছু একটা দেখা থাকে শেয়ার ওয়ারেন্টে। হ্যাঁ কাইন্ড অফ এরকম, এখানে মানে শর্ত এগুলো উল্লেখ করা থাকে। বাই এনি চান্স তুমি যদি শেয়ার সার্টিফিকেটটা হারাই ফেলো, ধরো তুমি শেয়ার কিনছো, শেয়ার সার্টিফিকেটটা তুমি হারাই ফেলছো, যেটা তোমার কাছে ছিল, বাই এনি চান্স সেটা তুমি হারাই ফেলছো, দেন এরপর তোমার আলাদা করে একটা পানিশমেন্ট দিতে হবে না, যে তোমাকে টাকা পয়সা দিতে হবে। যেমন আমাদের এনআইডি কার্ডগুলো হারাই গেলে কি হয়, আমরা হচ্ছে তোমার জিডি করা লাগে, তারপর হচ্ছে যেই প্রতিষ্ঠানের এনআইডি কার্ড হারাইছে ওই প্রতিষ্ঠান থেকে আবার নতুন করে এটা ইস্যু করা লাগে, তাই না? সো এটাই হয়। তো এই যে তোমার তাইলে হচ্ছে একটা ক্ষতিপূরণ পত্র তোমার লাগবে। তাইলে ক্ষতিপূরণ পত্রটা কিসে, ওই তোমার শেয়ার সার্টিফিকেট বাই এনি চান্স তুমি হারাই ফেলছো, তখন ক্ষতিপূরণ পত্রটা তোমার লাগতেছে। এটা বিগত বছরে 2বার আসছিল, অনেক আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় 92-93 এবং 98-99 সালে আসছে এই প্রশ্নটা, যে শেয়ার মানে ক্ষতিপূরণ পত্রটা কি, ঠিক আছে। অথবা তোমার বলে দিবে যে শেয়ার সার্টিফিকেট হারিয়ে গেলে নিচের কোন ডকুমেন্টটি প্রয়োজন, এভাবে প্রশ্ন আসতে পারে। আরেকটা হচ্ছে লভ্যাংশ পরোয়ানাপত্র। তার মানে কি, তোমার যদি লভ্যাংশটা তুমি উইথড্র করতে হবে না, ধরো তোমাকে তোমার কোম্পানি লভ্যাংশ দিচ্ছে, তুমি কোন ডকুমেন্টের মাধ্যমে লভ্যাংশ তুলবা, তাহলে যেই ডকুমেন্টের মাধ্যমে লভ্যাংশটা উত্তোলন করতে পারবা সেটাকেই বলা হচ্ছে তোমার লভ্যাংশ পরোয়ানাপত্র। সো এতটুকুই। এটার মাধ্যমে কি করা হয়, তাহলে লভ্যাংশটা উত্তোলন করা হয়। এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-3 সালে আসছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 9-10 সালে এই প্রশ্নটা আসছে, যে লভ্যাংশ উত্তোলন করার জন্য কোন ডকুমেন্টটা প্রয়োজন, ঠিক আছে, কোন দলিলটা লাগে। উত্তর হচ্ছে লভ্যাংশ পরোয়ানাপত্র। তাহলে মনে থাকবে তো এগুলো। শেয়ার সার্টিফিকেট মানে হচ্ছে শেয়ার কিনলেই আমি পাবো, আর যদি শেয়ার সার্টিফিকেট হারাই ফেলি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্ষতিপূরণ পত্র। আর লভ্যাংশ পরোয়ানাপত্র কি, ওই যে আমার যে লভ্যাংশটা পাচ্ছি সেটা উইথড্র করতে হবে ওই আমার অ্যাকাউন্ট থেকে, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট থেকে, ওইটাই হচ্ছে লভ্যাংশ পরোয়ানাপত্র। এর বাইরে আরও কয়েকটা পত্র আছে, এগুলো তোমরা দেখে নিও। আচ্ছা কাঁচা সনদ এখানে আছে তো, কাঁচা সনদ হচ্ছে তোমার কাঁচা মানে কি, মানে এখনো কাঁচা মানে কি, মানে এখনো পাকে নাই, তার মানে হচ্ছে তোমার এখনো পরিপক্ক হয়নি, ঠিক আছে, এখনো পরিপক্ক হয় নাই। তার মানে ধরো তুমি শেয়ার কিনছো, আচ্ছা ধরো তুমি এখন শেয়ার কিনছো কি হচ্ছে না, ওরা মজা নিবে, মজা নিলে মানুষজন মজা নিবে, তাই বলে কি আমি শিখবো না, মানুষজন মজা নিবে, সমস্যা হ্যাঁ। আচ্ছা দেখো, কাঁচা সনদ হচ্ছে তোমার, ধরো তুমি যেই শেয়ার কিনতেছো, নর্মালি শেয়ার কেনার পর শেয়ার সার্টিফিকেট যেটা দিতে হয়, এটা দেওয়ার জন্য একটা টাইম পিরিয়ড থাকে, যেখানে হচ্ছে তোমাকে শেয়ার সার্টিফিকেটটা দিবে। তো এই যে শেয়ার সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত তোমাকে একটা সার্টিফিকেট দেয়, মানে এটা হচ্ছে জাস্ট একটা রিসিপ্ট টাইপের কাইন্ড অফ। হ্যাঁ এনআইডি কার্ড কাইন্ড অফ, হ্যাঁ মানে ওই এনআইডি কার্ডের আগ পর্যন্ত তোমার হচ্ছে এটার গুরুত্ব। তুমি তো জানো, জেনে আমাকে প্রশ্ন করছো। তাহলে এই বিষয়গুলো বোঝা গেছে, এই বিষয়গুলো ক্লিয়ার। সো এখানে আর আলোচনা আমি করব না। এর বাইরে হচ্ছে আরেকটা আলোচনা আছে, সেটা হচ্ছে হ্যাঁ আরো কিছু আলোচনা আছে এখানে। তোমার ওই ব্যবসায় অর্থসংস্থান যেই পার্টটা, ওইখান থেকেও কিছু, হ্যাঁ মানে তোমাদের বইতে নাই, বাট এখান থেকে প্রশ্ন আসছে আর কি বিগত বছরে, তোমাদের লেকচার শিটেও আছে এই পার্টটা, ব্যবসায় অর্থসংস্থান যেটা করতে হয়। আচ্ছা শেয়ার বাজারে আরেকটা ছোট্ট একটা টপিক আছে, এগুলো কিন্তু ওই তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসে, সো এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা শেয়ার বাজার যেটা বলতেছি সেটা হচ্ছে তোমার, এখন প্রশ্ন হচ্ছে শেয়ার বাজারকে জাতীয় অর্থনীতির দর্পণ বলা হয়। জাতীয় অর্থনীতির দর্পণ মানে হচ্ছে একটা দেশের অর্থনীতি কত ভালো এটা ওই দেশের শেয়ার মার্কেট দেখে বোঝা যায়। দর্পণ মানে হচ্ছে কি, দর্পণ শব্দের অর্থ কি, হ্যাঁ আয়না আছে না, এই আয়নাতে কি হয়, নর্মালি আমরা কি করি, সেলফি তুলি, মিরর সেলফি তুলি, হ্যাঁ
প্রতিবিম্ব তো দেখি না, এখন মিরর সেলফি তুলি। তাইলে দেখো যে আয়নাতে আমাদের হচ্ছে একটা, মানে তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তুমি যে ছবি তোলো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে তোমার আয়নাতে যেমন আমাদের যে প্রতিবিম্ব, মানে আমাদের যে অবয়ব, দৈহিক অবয়বটা দেখা যায় বা আমাদের ওভারঅল এক্সপ্রেশনটা দেখা যায়, সেটা হচ্ছে ঠিক সেম একটা দেশের অর্থনীতির কী অবস্থা সেটা দেখা যায় তাদের শেয়ার মার্কেটকে। এই জন্য বলা হচ্ছে জাতীয় অর্থনীতির দর্পণ বলা হয় শেয়ার বাজারকে। তো শেয়ার বাজার তিনটা বাজার হয়, মানে শেয়ার বাজারের প্রকারভেদ হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রাথমিক বাজার, ওই যে বলছিলাম যে কোম্পানি সর্বপ্রথম আইপিও এর মাধ্যমে, আইপিও এর পূর্ণরূপ কি? আইপিও বলছি না, এটাও কিন্তু বিগত বছরে আসছে। আইপিও এর পূর্ণরূপ কি? আই দিয়ে হচ্ছে তোমার ইনিশিয়াল, আই দিয়ে হচ্ছে ইনিশিয়াল, পি দিয়ে হচ্ছে পাবলিক, ও দিয়ে হচ্ছে অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও। হ্যাঁ, তো মনে থাকে না কেন? আচ্ছা, আইপিও হচ্ছে তোমার সর্বপ্রথম তুমি যখন জনগণের কাছে শেয়ার সেল করতে চাইবা, যে ভাই আসো আমার শেয়ার কিনো, ঠিক আছে? ওই যে ইঁদুরের ওষুধ বিক্রি করে না, ওরা তো আর ইঁদুরের ওষুধ বিক্রি করে না, ওরা হচ্ছে যেটা করবে একটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট দিবে তোমার একটা, ওই যে বলছিলাম যে একটা বাংলা দৈনিক, একটা হচ্ছে ইংরেজি দৈনিকে, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে যে মিরপুর 10-এর দিকে গেলে দেখবা পাগলা মলম বিক্রেতা। তো এই যে তারপর দেখো, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, তার মানে হচ্ছে তারা জনগণের কাছে শেয়ার সেল করতে চায়। তাহলে এখানে লেনদেনটা হয়, আসলে সম্পর্কটা হয় কাদের মধ্যে? কোম্পানির সাথে একজন বিনিয়োগকারী। ধরো আমি একজন বিনিয়োগকারী, আমি কোম্পানি থেকে ডাইরেক্টলি কী করতেছি? শেয়ার কিনতেছি। এটা হচ্ছে প্রাথমিক বাজার। প্রাথমিক মানে সর্বপ্রথম এই বাজারের মাধ্যমে শেয়ারটা কিনা হয়। এখন আমি কিনে তোমাদের কাছে বিক্রি করতেছি, এটা চলে যাচ্ছে মাধ্যমিক বাজারে। তাহলে মাধ্যমিক বাজারে তোমার বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর লেনদেন হয়, প্রাথমিক বাজারে কোম্পানির সাথে বিনিয়োগকারীর লেনদেন হয়। আর আইপিও শব্দটা কোন বাজারের সাথে জড়িত? প্রাথমিক বাজার। আইপিওর পূর্ণরূপ কি? এগুলো দেখে নিবা, এগুলো বিগত বছর আসছিল। এবং এইখানে দেখো, তাইলে হচ্ছে প্রাথমিক বাজারের ঝুঁকি বেশি নাকি মাধ্যমিক বাজারের ঝুঁকি বেশি? উত্তর হচ্ছে শেয়ারের দাম ওঠানামা করে মাধ্যমিক বাজারে। তাহলে মাধ্যমিক বাজারের ঝুঁকি বেশি। যেহেতু শেয়ারের দাম মাধ্যমিক বাজারে ওঠানামা করে, তাহলে সূচক ব্যবহার করা হয় কোথায়? মাধ্যমিক বাজারে। প্রাথমিক বাজারে সূচক ব্যবহার করা হয় না। ঝুঁকিও বেশি কোথায়? মাধ্যমিক বাজারে, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়গুলো তোমার বলার ছিল। আরেকটা বাজার আছে লাস্ট, সেটা হচ্ছে ওটিসি। ওটিসির পূর্ণরূপ কি কেউ বলতে পারবা? ওটিসি এটাও একটা শেয়ার মার্কেটের বাজার। ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার। ওভার দ্য কাউন্টার, ঠিক আছে? ওটিসি ওভার দ্য কাউন্টার। হ্যাঁ, ধরো এখানে তোমার শেয়ার মার্কেটে যেসব কোম্পানির শেয়ার কেনা বেচা হয়, তারা যেটা করে, তারা হচ্ছে নিজেদের মধ্যে তোমার মানে তাদের একটা তালিকা আছে, তারা কোন ক্যাটাগরি শেয়ার বিক্রি, বা তারা কোন কোম্পানির কোন ক্যাটাগরি শেয়ার বিক্রি করতেছে। এখানে 5টা ক্যাটাগরি আছে শেয়ারের, এ বি সি, না এ বি জি এন আর হচ্ছে ঝেড। এই ক্যাটাগরিগুলো জানা ইম্পর্টেন্ট না, বাট 5টা ক্যাটাগরি আছে, এই 5টা ক্যাটাগরির মধ্যে পড়ে। তো যেসব কোম্পানি ধরো তালিকাভুক্ত না, স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত না, যাদেরকে তাহলে তালিকাভুক্ত না হলে এটাকে আমরা কি বলবো? অতালিকাভুক্ত। যারা হচ্ছে অতালিকাভুক্ত কোম্পানি, অথবা বাই এনি চান্স তালিকায় ছিল, তারা পানিশমেন্ট হিসেবে তাদেরকে তালিকা থেকে বের করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে তালিকাচ্যুত কোম্পানি। যারা তালিকায় ছিল এখন তালিকায় নাই, তাদেরকে পানিশমেন্ট হিসেবে তালিকা থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে আমরা পাচ্ছি এখানে 2টা আইটেম, একটা হচ্ছে অতালিকাভুক্ত কোম্পানি, আর একটা হচ্ছে তালিকাচ্যুত কোম্পানি স্টক এক্সচেঞ্জের বাইরে। তারা হচ্ছে ওটিসি মার্কেটে কি করে? শেয়ার কেনাবেচা করে। এটা হচ্ছে একটা ইনফর্মাল মার্কেট। ধরো আমার শেয়ার লাগবে, আমি তোমাকে ফোন দিলাম যে আমার এতটা শেয়ার লাগবে, তুমি শেয়ারটা কিনে নিলা, এটাই হচ্ছে ওটিসি। মানে এটা ইনফর্মালি কিনা হয়, ঠিক আছে? এরকম আর কি। হ্যাঁ, মানে এটা সংঘবদ্ধ কোনো মার্কেট না, ঠিক আছে? প্রাইমারি মার্কেট তোমার শেয়ার মার্কেট। হ্যাঁ, ওটিসিতে সূচক ব্যবহার করা হয় না, মনিটরিং করা হয় না, ঠিক আছে? এটাই তো এইখানে। তাহলে স্টক শেয়ার মার্কেটের একটা নাম হচ্ছে স্টক মার্কেট, ঠিক আছে? এই কনসেপ্টগুলো জানবা। সো এইটা এতটুকুই ছিল। আর লাস্ট একটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশে 2টা শেয়ার মার্কেট আছে, মানে স্টক এক্সচেঞ্জের 2টা। একটা হচ্ছে ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে সিএসই,
হ্যাঁ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয় কত সালে? 72 না 72 না 54 1954 সালে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয় কত? 1995। ঠিক আছে, এইগুলো এতটুকু জানলেই হবে। এরপর আসো আমাদের আমার মাথায় ঢুকতেছে অনেকটা জ্যাম হয়ে গেছে মাথার পড়া। জি ভাই ছুটি দিয়ে দিন। একসাথে অনেকগুলো ঢুকে গেছে মাথায়, না ঢুকতে এখন আসো ব্যবসা অর্থসংস্থান। এটা ছোট্ট একটা টপিক, জাস্ট এমনি বলি। সেটা হচ্ছে ব্যবসায় তুমি টাকা সংগ্রহ করবা, এটা তোমার সময়ের ভিত্তিতে অথবা মেয়াদের ভিত্তিতে তুমি তিনটা উৎস থেকে টাকাটা সংগ্রহ করতে পারো। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে মধ্যমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী মানে হচ্ছে 1 বছরের কম সময়, তাই স্বল্পমেয়াদী মানে কি 1 বছরের কম সময়। আর মধ্যমেয়াদী মানে হচ্ছে 1 থেকে 5 বছর। আর দীর্ঘমেয়াদী মানে হচ্ছে 5 বছরের অধিক। ঠিক আছে, বাকিগুলো দেখে নিও এখানে। আর এটা স্বল্পমেয়াদী কোথায়, মধ্যমেয়াদী কোথায় ইউজ করা হয় এগুলো দেখে নিও। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু হিন্টস দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আসো তোমার হচ্ছে সমবায় সমিতি। এটা আজকে বাদ দিন। না, এটা এত পড়াশোনা নাই। সমবায় সমিতি এখান থেকে প্রশ্ন আসে, তো এই জন্য মানে যেই সব বিষয়ে প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলো আলোচনা করলাম আর কি। এবং বিগত বছরে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে শেয়ার মার্কেট থেকে, সো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের হচ্ছে ফর্ম তুলছো কোন কোন জায়গায়? ঢাকা ইউনিভার্সিটি বিউপি। হ্যাঁ, এরপর আর কে কোথায় ফর্ম তুলছো? শুধু নিয়োর জন্যই তুলছি, এরপর রাজশাহীটা তুলবো, এরপর রাজশাহীটা তুলবো, এরপর চট্টগ্রামটা তুলবো, আর কোনোটা করবো না, এই তিনটে। বুঝছো তো না এবার? জগন্নাথেরটা তুলবো। না আমি এই তিনটে তুলবো। রাজশাহীতে ভাইয়া রাজশাহীতে রিটেন নেই। রাজশাহীতে রিটার্ন নেই। হ্যাঁ, আমি দেখি আমি জগন্নাথে রিটার্ন আছে। শুধু 80 মার্ক এমসিকিউ। তাহলে জগন্নাথ দিব না, ক্যান্সেল। না, আমরা যদি রাজশাহীতে পারার মতো রিটার্ন, এগুলো এত কঠিন রিটার্ন না। না যেহেতু আর আমাদের রাজশাহীতে এক্সাম আমাদের 16 তারিখে না 29 তারিখে। কোন মাসে? এপ্রিলের 29 তারিখে। অনেক দেরি রাজশাহী। ঘুমায় পরীক্ষা দেওয়া যাবে। হ্যাঁ, আমাদের কমার্সের এপ্রিল 29 মানে ডিউটা দিয়ে ঘুমায় আর মানে বেড়ায় ঘুরে আইসা পরে রাজশাহী। সবার আগে তো বিউপির পরীক্ষা কবে? বিউপির পরীক্ষা সবার আগে হয় এখন। হ্যাঁ, বিউপির পরীক্ষা আগে হয়। হ্যাঁ, ইংলিশে পরীক্ষা হয়। ইংলিশে পরীক্ষা অত কঠিনও না আর কি, মানে হুট করে একটু ইয়া হবে, প্রবলেম হবে। ও দিবে বিউপিতে দিয়ে দিবে। মানে ওই ভারত ইন্ডিয়া আর কি, এরকম হালকা পার্থক্য। আচ্ছা দেখো, এরপর আমরা পড়বো হচ্ছে সমবায় সমিতি। সো সমবায় সমিতি বলা হচ্ছে, সমবায় সমিতির উৎপত্তি কোথায় যদি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ব্রিটেনে। ঠিক আছে, ব্রিটেনে তোমার হচ্ছে একটা রসডেল নামে একটা জায়গা ছিল। ঠিক আছে, রসডেল। এইখানে তোমার 1844 সালে, হ্যাঁ 1844 সালে, সালটা ইম্পর্টেন্ট, 28 জন শ্রমিক ছিল। তারা হচ্ছে স্টার্লিং পাউন্ড। হ্যাঁ, স্টার্লিং পাউন্ড। তারা হচ্ছে স্টার্লিং পাউন্ড, তাদের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। সো তোমার 28 জন, প্রতিজন 1 স্টার্লিং পাউন্ড করে তারা হচ্ছে পুঁজি দিছিল, এবং তারা হচ্ছে একটা প্ল্যাটফর্ম দাঁড় করেছে। ওইটাই হচ্ছে বিশ্বের প্রথম সমবায় সমিতি। তাহলে বিশ্বের প্রথম সমবায় সমিতি কোথায় গঠিত হয়? উত্তর হচ্ছে ব্রিটেনে। জায়গার নাম হচ্ছে রসডেল। জায়গার নাম হচ্ছে কি? রসডেল। এটা আলাদা একটা নাম ছিল, সো রসডেল। হ্যাঁ, রসডেল তোমার রসডেল সোসাইটি অফ ইকুইটেবল, তোমার একটা কি যেন ছিল, পায়োনিয়ার্স, এই ধরনের নাম ছিল। আচ্ছা, যদি তোমার এক্ষেত্রে এটা 1844 সালে ছিল। এর পরবর্তীতে আমরা রবার্ট ওয়েন নামে একজন ব্যক্তির নাম আমরা ম্যানেজমেন্টে পাই। রবার্ট ওয়েন, উনি কিসের জনক? রবার্ট ওয়েন। হ্যাঁ, রবার্ট ওয়েন শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। ইয়েস, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন। উনি সমবায় আন্দোলনের জনক। সমবায়কে একটা আন্দোলনে রূপান্তর করে রবার্ট ওয়েন, উনি সমবায় আন্দোলনের জনক। ঠিক আছে, সমবায় আন্দোলনের জনক। এখানে সমবায় এটা দেওয়া কেন যে 1752 সালে মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম সমবায় সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই যে ওই লোকেরা একসাথে করছিল, তাহলে এখানে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কোথা থেকে আসে? মানে সমবায় হচ্ছে ওরা করছে ইনফরমালি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পুরাটা একটা সাংগঠনিক রূপ দিছে সমবায়কে। ঠিক আছে, কথার মারপেচ আছে। ঠিক আছে, কথার মারপেচগুলো বুঝতে হবে।
আচ্ছা তাইলে দেখো তোমার এটা ছিল তোমার রবার্ট ওয়েন ছিল ব্রিটেন, যে উনি হচ্ছে ব্রিটেনের মূলত সমবায় আন্দোলনের জনক। আর ভারতীয় যে উপমহাদেশ ছিল, ভারতীয় উপমহাদেশে না, আখতার হামিদ আরও পরে, তারও আগে একজন ব্যক্তি ছিল, ওনার নাম হচ্ছে ফ্রেডারিক নিকলসন। ফ্রেডারিক নিকলসন নামে একজন ব্যক্তি, উনি হচ্ছে ভারতীয় উপমহাদেশে তোমার সমবায় সমিতির ধারণাটা নিয়ে আসে। ভারতীয় উপমহাদেশে মানে যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবাই একসাথে ছিল, ভারতীয় উপমহাদেশ ছিল, ঠিক আছে। উনি হচ্ছে তোমার ফ্রেডারিক নিকলসন, উনি ওই যে বর্তমানে কি বিসিএস আছে না, বিসিএস, ওই সময়ের উনি ছিল। ওই সময় তো আর বিসিএস ছিল না, কারণ বাংলাদেশ ছিল না। ওই সময় ছিল আইসিএস। আইসিএস মানে কি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ওই ইন্ডিয়ান সিভিল সার্ভিসেরই একজন কর্মকর্তা ছিল। তো উনি হচ্ছে মূলত, যেহেতু ব্রিটিশরা ওই সময় ভারতীয় উপমহাদেশকে শাসন করতেছিল, তো উনি হচ্ছে এই কনসেপ্টটা মানে বাংলাদেশে নিয়ে আসে, মানে ভারতীয় উপমহাদেশে নিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, আর প্রথম সমবায় আইন জারি করে কে? প্রথম সমবায় আইন জারি করে কে? উত্তর হচ্ছে, আমরা যে এখন যেখানে গিয়ে সবাই ছবি তুলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে সবাই কোথায় গিয়ে ছবি তুলি? কার্জন হলে। এই লর্ড কার্জন উপমহাদেশে প্রথম সমবায় আইন প্রণয়ন করে। কত সালে? উত্তর হচ্ছে 1904 সালে। 1904 সালে, এবং কার্জন হল প্রতিষ্ঠাই হয় 1904 সালে, ঠিক আছে। 1904 সালে কার্জন হল প্রতিষ্ঠা হয়। 1904 সালে এটা হচ্ছে লর্ড কার্জন প্রথম নিয়ে আসে, কারণ উনি ওই সময়, লর্ড কার্জন ওই সময় হচ্ছে ভারতীয় উপমহাদেশের ভাইসরয় ছিল, বুঝিনি, মানে সর্বপ্রথম, এটা সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশ নিয়ে আসছে। হ্যাঁ, আমি এখন একটা আসতেছি না, এখন একটা আসতেছি। এটা ছিল সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে নিয়ে আসছে 1904 সালে। সিকোয়েন্সিয়ালি আসতেছে আর কি। ফ্রেডারিক নিকলসন যিনি নিয়ে আসছে, উনি 1900 সালের দিকে নিয়ে আসছিল। পরবর্তীতে লর্ড কার্জন ভারতীয় উপমহাদেশের ভাইসরয়, উনি হচ্ছে 1904 সালে সমবায় আইনটা বাংলাদেশে নিয়ে, মানে ভারতীয় উপমহাদেশে নিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমার 1959 সালের দিকে একটা ঘটনা ঘটে। ডক্টর আখতার হামিদ খান, ও যেটা বলছে, ডক্টর আখতার হামিদ খান, উনি হচ্ছে তোমার কুমিল্লাতে, উনি একজন কুমিল্লার নাগরিক। কুমিল্লার কেউ আসতো? হ্যাঁ, তোমার বাড়ি কুমিল্লা। আচ্ছা, সো ডক্টর আখতার হামিদ খান ওই তোমার ওই কুমিল্লাতে উনি হচ্ছে মূলত একটা প্রতিষ্ঠান দাঁড় করায়। ওই প্রতিষ্ঠানের নাম ছিল PARD, পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। কারণ ওই সময় বাংলাদেশ তো 1959 সালে তো এটা, ওই সময় তোমার এটা বাংলাদেশ ছিল না, এটা পাকিস্তান ছিল। তাহলে এটা বাংলাদেশ হওয়ার পর এটা হয়ে যায় বার্ড, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এই যে বার্ডের পূর্ণরূপ, এটাও কিন্তু আসতে পারে, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বার্ড হয়, ঠিক আছে, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, মানে ওটা 1972 সালে হচ্ছে তোমার এটা বার্ড হয়ে যায় আর কি। ওই সময় সমবায় ব্যাংক নামে আলাদা করে একটা ব্যাংক প্রতিষ্ঠা হয়। তাইলে যদি প্রশ্ন আসে বাংলাদেশে সমবায় আন্দোলনের পথিকৃৎ কে? উত্তর হচ্ছে ডক্টর আখতার হামিদ খান, ঠিক আছে, ঠিক আছে। আর যদি বলে বাংলাদেশের সমবায় আন্দোলনের পথিকৃৎ জেলা কোনটা? কুমিল্লা, ঠিক আছে, বোঝা গেছে। 1959 সালে, এটা হচ্ছে কত সালে পার্ট? 1959 সালে। বার্ড হচ্ছে 1972 আর পার্ড হচ্ছে 1959। হ্যাঁ, এরপর 1972 সালে তো বার্ড ছিল, তো 1982 সালের দিকে আলাদা করে একটা নতুন একটা প্রতিষ্ঠান আছে, সেটার নাম হচ্ছে BRDB। হ্যাঁ, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। 1982 সালের দিকে এই প্রতিষ্ঠানটা আসে। হ্যাঁ, তাহলে এই যে তোমার বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, এই যে এই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত? ঢাকায়। কোন জায়গায়? হ্যাঁ, ঢাকায় কোন জায়গায়? এটা হচ্ছে কাউরান বাজারে। BRDB, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, এটা হচ্ছে ঢাকায় অবস্থিত, ঠিক আছে, ঢাকায় অবস্থিত। আর এটা হচ্ছে BRD হচ্ছে যেটা, সেটা হচ্ছে কুমিল্লায়। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোনটা কোথায় অবস্থিত, ঠিক আছে। এটা কুমিল্লায়, এটা হচ্ছে তোমার ঢাকায়। আর যদি প্রশ্ন আসে সমবায় কোন মন্ত্রণালয়ের অধীনে, সেটা হচ্ছে LGRD। সমবায় কোন মন্ত্রণালয়ের অধীনে, সেটা হচ্ছে LGRD, লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট, তাই না? ঠিক আছে, লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট।
আচ্ছা, এরপর 3টা সাল বলবো, এই 3টা সাল একটু মনে রাখার চেষ্টা করবা। একটা হচ্ছে সমবায় আইন। সমবায় আইন হচ্ছে তোমার 2001। যদি বলে সমবায় আইন, উত্তর হচ্ছে 2000। আর যদি বলে তোমার সমবায় নীতিমালা, 3 সমবায় নীতিমালা বললে 2003। আর যদি বলে সমবায় বিধিমালা, এখানে বেশ সব আইন আছে। আপনি বলছিলেন যে আর্থিক প্রতিষ্ঠান আইন, কোম্পানি আইন, সমবায় সমিতি আইন, ব্যাংকিং আইন, বীমা আইন, অংশীদারি আইন, হ্যাঁ। লেনদেন চুক্তি হয়। সো সমবায় সমিতি আইন হচ্ছে 2001, সমবায় নীতিমালা বললো 2003, বিধিমালা বললো 2004। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে প্রশ্ন আসছে যে সমবায় আইন কত সালের? ঠিক আছে, এটা রাজশাহী সমবায় আইন এবং সমবায় বিধিমালা কত সালে? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল 6-7 সালে। এবং সমবায় সমিতি বিধিমালা কোথায়, মানে কত সালে? সমবায় সমিতি বিধিমালা এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 20-21 সালে আসছে। এটা হচ্ছে 2004। এরপর সমবায় সমিতির কিছু ধারাগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, এরপর সমবায়ের সাথে যেহেতু তোমার শ্রমিক, কৃষক, তাঁতি সবাই জড়িত, তাহলে এখানে যদি প্রশ্ন আসে আন্তর্জাতিক শ্রমিক দিবস কত সালে, কত তারিখে? 1 মে। ঠিক আছে, 1 মে। ঠিক আছে, আচ্ছা। আর যদি আসে তোমার আন্তর্জাতিক সমবায় দিবস কোন তারিখে প্রকাশ করা হয়, মানে কোন মাসের কোন তারিখে প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে 1 জুলাই। হ্যাঁ, 1 জুলাই। 1 জুলাই, অথবা হচ্ছে জুলাই মাসের প্রথম শনিবার। 1 জুলাই এটাও মাথায় রাখতে হবে, জুলাই মাসের প্রথম শনিবার এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, 1 জুলাই অথবা হচ্ছে জুলাই মাসের প্রথম শনিবার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6-7 সালে এই প্রশ্নটা আসছে। এই যে বললাম 1844 সালে তোমার সর্বপ্রথম ভারত তোমার ব্রিটিশরা হচ্ছে তোমার সমবায় সমিতি কি করে, প্রবর্তন করে। তো এটা তোমার 1895 সালে ভারতে নিয়ে আসে। কে ওই যে বললাম ফ্রেডারিক নিকলসন, উনি 1895 সালে নিয়ে আসে। তাহলে প্রথম ছিল 1844, এরপর 1895 সালে নিয়ে আসে কে? ফ্রেডারিক নিকলসন। তারপর হচ্ছে তোমার 1904 সালের দিকে ওই যে বললাম লর্ড কার্জন, উনি কি করে? হ্যাঁ, সমবায় আইনটা পাশ করে লর্ড কার্জন। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার আর 1959 সালে হচ্ছে তোমার আক্তার হামিদ খান কি করে? বার্ট নিয়ে আসে। ঠিক আছে, ওই যে পার্ট ছিল ওই সময়, PARD পার্ট। আর 1984 সালের দিকে সমবায় অধ্যাদেশ। যদি প্রশ্ন আসে সমবায় অধ্যাদেশ কত, উত্তর হচ্ছে 1984। মানে অধ্যাদেশ বিধিমালা মনে হয় সেম, মানে যেটা 2004 সালে ছিল সেটা তার আগে ছিল 1984 সালে। এখানে এই 84 সালটা ইম্পর্টেন্ট, আমরা একটু পরে দেখবো কেন ইম্পর্টেন্ট। আর সমবায় আইন ছিল 2001, এরপর 1, 3, 4 এগুলো তো আমরা জানি। ঠিক আছে, বোঝা গেছে? সো এই সিকোয়েন্সটা একটু মাথায় রাখবো আমরা। এখানে ইম্পর্টেন্ট সালগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো সমবায় যেই ব্যবসাটা সেটা সর্বনিম্ন কতজন সদস্য নিয়ে গঠিত হয়? সর্বনিম্ন 20 জন। মানে সমবায় বলতে আমি এখানে বোঝানো হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। ঠিক আছে, যেখানে তোমার আমার মতো সদস্য সংখ্যা নিয়ে আমরা কাজ করব। ধরো এটা যদি হয় কৃষি সমবায় সমিতি বা উৎপাদক সমবায় সমিতি বা হচ্ছে কোনো একটা সেবা খাতের হতে পারে। সমবায় কোন কোন খাতের হতে পারে এটা নিয়েও বিগত বছরের প্রশ্ন আসছে। সেবা খাত, কৃষি খাত অথবা হচ্ছে শিল্প খাত। সেবা খাত, কৃষিখাত, শিল্প খাত এগুলো নিয়ে সমবায় আসতে পারে। আর একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, হ্যাঁ, এর বাইরেও হবে। মানে নর্মালি এগুলোতে সবগুলোতে সমবায় হয়। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 20-21 সালে আসছিল। এরপর আরেকটা প্রশ্ন আসছিল যে তোমার আমরা যৌথ মূলধনী কোম্পানিতে পড়ছিলাম যে ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ কি আলাদা নাকি একই? ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, হ্যাঁ, বা ব্যবস্থাপনা ও পরিচালনা আলাদা না? যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এটা ছিল পৃথক। ঠিক সেম সমবায়ের ক্ষেত্রেও এখানে তাদের ব্যবস্থাপনা এবং মালিকানা পৃথক। বোঝা গেছে? এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-3 সালে আসছিল এই প্রশ্নটা। ঠিক আছে, নিচের কোন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক? তাহলে এখানে যৌথ মূলধনী কোম্পানি অপশন ছিল না, অপশন ছিল তোমার সমবায়। উত্তর হচ্ছে সমবায়। এরপর তোমার হচ্ছে তাইলে কয়জন বলছো? সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য 20 জন। কিন্তু 1984 সালে যে আইন তোমার অধ্যাদেশ ছিল, খেয়াল করো এখানে একটা এক্সেপশনাল তথ্য দিচ্ছি। 1984 সালের অধ্যাদেশ অনুযায়ী সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা ছিল 10 জন। 10 জন দিয়ে শুরু করছিল। 1984 সালে অধ্যাদেশে এটা বলছে যে সর্বনিম্ন সদস্য 10 জন নিয়েও এটা শুরু করা যায়। তাইলে তোমার প্রথমে অপশনে দেখতে হবে 20 জন আছে কিনা, কারণ 2001 সালের আইন অনুযায়ী এটা 20 জন। যদি অপশনে 20 জন না থাকে উত্তর হচ্ছে কয়জন? 1984। এটার রেফারেন্স কি? উত্তর হচ্ছে 1984 সালের
যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশ অনুযায়ী 10 জন। এটা নিয়েও বিগত বছরে অনেকবার প্রশ্ন আসছে, যেমন তোমার 20 জন, এটা নিয়ে প্রশ্ন আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 10-11 সালে। আর 1984 সালে অধ্যাদেশ অনুযায়ী তোমার সমবায় সমিতির সদস্য হচ্ছে 10 জন। এটা আমাদের সময় আসছিল, মানে আমাদের সময় মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 সালে, ঠিক আছে, মানে আমাদের সেশন 19-20, বাট আমরা আবার 19-20 না, ঠিক আছে, মানে 19-20 মানে কি বুঝো তো তোমরা, মানে 19-20 মানে হচ্ছে লটার পটার আর কি। আচ্ছা, তাহলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 সালে আসছে এই প্রশ্নটা, যে তোমার সময় এখানে কিন্তু 20 জন অপশনে ছিল না, অপশনে ছিল 10 জন। এটার উত্তর হচ্ছে 10 জন। রেফারেন্স কি 1984 সালের অধ্যাদেশ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 11-12 সালে সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য কতজন এবং সর্বোচ্চ সদস্য কতজন, সেম প্রশ্ন। এখানে অপশনেও 20 জন ছিল না, তাহলে উত্তর হচ্ছে সর্বনিম্ন 10 জন আর সর্বোচ্চ কত, সীমাহীন অথবা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, যতটুকু শেয়ার কিনে ততটুকু হচ্ছে তাদের সদস্য। তাইলে সমবায় অধ্যাদেশ কত সালে, 1984। এটাও প্রশ্ন আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 19-20 সালে। তাহলে দেখো এই কয়েকটা জায়গা থেকে কিন্তু সেম প্রশ্নগুলো রিপিট হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 19-20 সালে এই প্রশ্নটা আসছে। এর বাইরে সমবায় মানে হচ্ছে আমরা জানি যে সবাই সেম, এখানে কোনো ভেদাভেদ নাই। সমবায় সমিতির কয়েকটা নীতি আছে, এখানে যদি বলে মূল মন্ত্র কি, সমবায় সমিতির মূল মন্ত্র কি বা স্লোগান কি, মূল মন্ত্র বা স্লোগান বলে এটা হচ্ছে একতাই বল, মূল মন্ত্র অথবা স্লোগান যদি বলে একতাই বল। এটা কিন্তু বিগত বছর আসছে, যে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 14-15 সালে আসছে যে সমবায় সমিতির মূল মন্ত্র কি, তাহলে মূল মন্ত্র যেটা সেটাই স্লোগান, ঠিক আছে। এরপর সমবায় সমিতির মূল কথা কি, ওই যে এখানে একটা মূল কথা আছে না, আমরা পড়ছিলাম যে ছোটোবেলায় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা হচ্ছে সমবায় সমিতির মূল কথা, ঠিক আছে। এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় 4-5 সালে আসছিল। আচ্ছা, এরপর সমবায় সমিতির কিছু মূলনীতি আছে, মূলনীতিগুলো অবশ্যই পরিচিত হবে, কারণ এখানে প্রশ্ন আসতে পারে সমবায় সমিতির মূলনীতি কোনটি, সমবায় সমিতির মূলনীতি কোনটি নয়। মূলনীতিগুলো কী কী আমি বলতেছি, একতা, তারপর হচ্ছে সততা, তারপর হচ্ছে সাম্য, সহযোগিতা, সেবা, আস্থা, বিশ্বাস। তাহলে পজিটিভ যত ওয়ার্ড আছে, একতা, সততা, আস্থা, বিশ্বাস, সাম্য, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো সবগুলোই হচ্ছে সমবায় সমিতির মূলনীতি। যদি প্রশ্নে আসে সমবায় সমিতির মূলনীতি নয় কোনটি, দক্ষতা কি সমবায় সমিতির মূলনীতি, দক্ষতা কিন্তু সমবায় সমিতির মূলনীতি নয়। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 14-15 সালে আসছিল এই প্রশ্নটা। তাহলে প্রশ্ন আসতে পারে মূলনীতি কোনটা, মূলনীতি নয় কোনটা, তাহলে এটা দেখতে হবে। আরেকটা সমবায় সমিতিকে বলা হয় সিটাডেল অফ দ্য এক্সপ্লয়েটেড। সিটাডেল, এই সিটাডেল শব্দের অর্থ কি কেউ বলতে পারবা? হ্যাঁ, সিটাডেল শব্দের অর্থ হচ্ছে দুর্গ। এইটার বাংলা হচ্ছে শোষিতদের আত্মরক্ষার দুর্গ। শোষিতদের আত্মরক্ষার দুর্গ বলা হয় সমবায় সমিতিকে। এই প্রশ্ন অপশনে ছিল এটা, যে প্রশ্ন ছিল সিটাডেল অফ দ্য এক্সপ্লয়েটেড বলা হয় কোন সংগঠনকে, উত্তর হচ্ছে সমবায় সমিতি। তার মানে বাংলা হচ্ছে শোষিতদের আত্মরক্ষার দুর্গ। শোষিত মানে হচ্ছে সমবায় সমিতিতে খেয়াল করো যে অনেক সময় হয় না যে তোমার যারা পণ্য উৎপাদন করতেছে, আমরা অনেক সময় দেখি যে যারা পণ্য উৎপাদন করতেছে তারা প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইসটা পাচ্ছে না, মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী থাকে যারা কিনা ওই প্রোডাক্টের দামটা তারাই হচ্ছে কী করে নিজেদের পকেটে নেয়। যেমন কিছু প্রোডাক্ট, যেমন আমি লাস্ট এই যে কিছুদিন আগে না, ভালোই দেরি হচ্ছে, প্রায় বছরখানেক হবে, আমি গেছিলাম কুয়াকাটা গেছিলাম। তো কুয়াকাটাতে দেখলাম যে ওইখানে যে কাঁকড়া বিক্রি করে না, কাঁকড়া বিক্রি করে, তো এক ব্যক্তি হচ্ছে কাঁকড়া নিয়ে আসছে, ঠিক আছে, কাঁকড়া। তো ওইখানে প্রায়, তো ওনার থেকে জিজ্ঞেস করলাম যে কয়টা কাঁকড়া আছে ওইখানে, উনি বললো যে প্রায় 75টা। তো উনি 75টা কাঁকড়া বিক্রি করছে, ওই ওভারঅল প্রাইস ছিল মনে হয় খুব সম্ভবত 1100 টাকা। 1100 টাকা মানে উনি বিক্রি করছে। উনি হচ্ছে সারাদিন উনি ওই যে তোমার এই সমুদ্র থেকে ওই কাঁকড়াগুলো ধরছে, সমুদ্রের পাড় থেকে ধরে উনি হচ্ছে সবগুলো জমাইছে, রাতে এসে উনি বিক্রি করছে 1100 টাকা নিয়ে উনি চলে গেছে। দেন ওই কাঁকড়ার প্রাইস ওরা বিক্রি করছে, যেটা ছোটো কাঁকড়া সেটা হচ্ছে 150 টাকা, আর যেটা বড় কাঁকড়া সেটার দাম হচ্ছে 250 টাকা। তাহলে খেয়াল করো যে এখন আমি চিন্তা করতেছি যেই ব্যক্তি কাঁকড়া ধরছে সেই ব্যক্তি যদি ওই বিজনেসটা করে তার কতটুকু প্রফিট হবে, মানে আমি জাস্ট এটা চিন্তা করলাম আর কি। তো যেহেতু বিজনেসের স্টুডেন্ট, তো এইসব চিন্তা করতে হয় যে কোন দিকে লাভ, মানে ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের জীবনে শুধু লাভ আর লাভ, ঠিক আছে, ওই যে লাভ, এই লাভ আর কি, লাভ আর লাভ, শুধু তাদের জীবন শুধু লাভ আর লাভ। আচ্ছা ঠিক আছে, লাভ আর লাভ। তো ওইটা চিন্তা করতেছি যে আসলে
ওই যে যেটা বললাম যে দেখো এই যে মধ্যস্বত্বভোগী যারা আছে তারাই কিন্তু আলটিমেটলি এখানে বিজনেসে লাভ করতে পারে, যারা কিন্তু অ্যাকচুয়ালি রুট লেভেলে এই প্রোডাক্টটা বানাচ্ছে তারা কিন্তু পায় না। তো এই ক্ষেত্রে সমবায় এই কাজটা করতে পারে। সমবায় হচ্ছে ন্যায্য মূল্যে প্রোডাক্টটা বিক্রি করতে পারে, এটা সমবায়ের একটা অন্যতম উদ্দেশ্য। সমবায়ের একটা অন্যতম উদ্দেশ্য কি ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা। আবার চিন্তা করো যে যখন কেউ একজন ওই প্রোডাক্টটা বিক্রি করতেছে, এটা যদি তারা নিজেদের মধ্যে বিক্রি করে তাহলে তারাও কিন্তু কম দামে সেল করতে পারতেছে। বাইরে সেল করলে তো অন্য পার্টিটা দাম বাড়াবে, স্বাভাবিকভাবে সেই প্রফিট মেক করবে। তাহলে হচ্ছে সমবায়ের ক্ষেত্রে এখানে দেখো যে তোমার ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা, এটাও একটা সমবায়ের অন্যতম উদ্দেশ্য। যদি প্রশ্ন আসে সমবায় সমিতির আসল উদ্দেশ্য কী, উত্তর হচ্ছে পারস্পরিক কল্যাণ সাধন করা, পারস্পরিক সদস্যদের কল্যাণ সাধন করে। সদস্যরা নিজেদের কল্যাণের জন্য সমবায় সমিতি গঠন করে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 93-94 এবং 11-12 সালে এই প্রশ্নটা আসছে। আর যদি প্রাথমিক উদ্দেশ্য কী, প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সদস্যদের সেবা দেওয়া। যারা আছে তারা অবশ্যই কিছু উদ্দেশ্য নিয়ে সমবায় সমিতি গঠন করতেছে, সবাইকে সেবা দেওয়ার জন্যই সমবায় সমিতি গঠন করা হয়। প্রশ্নও আসতে পারে সমবায় সমিতির উদ্দেশ্য নয় কোনটি। আচ্ছা, মুনাফা অর্জন কি সমবায় সমিতির উদ্দেশ্য? এটা কিন্তু বিগত বছর আসছে, যে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় 6-7 সালে আসছিল যে সমবায় সমিতির উদ্দেশ্য নয় কোনটি, উত্তর হচ্ছে মুনাফা অর্জন। তাইলে যদি এইভাবে প্রশ্ন করে, এই যে বললাম এক্সাম্পল দিলাম একটা, সেটা হচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষা করার জন্য উপযোগী সংগঠন কোনটা? সমবায় সমিতি। এবং এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সালে আসছিল, ঠিক আছে? তাইলে তোমার সমবায় সমিতিতে একজনে একে অপরকে কী করে? সহযোগিতা করে। তো সহযোগিতাটা তোমার ইচ্ছাকৃত হবে নাকি অনিচ্ছাকৃত হবে? ইচ্ছাকৃত বলতে বোঝানো হচ্ছে আমরা স্বেচ্ছায় কী করব? একে অপরকে সহযোগিতা করব। তাহলে এখানে মূল মন্ত্র মানে মূল নীতিগুলো মাথায় রাখতে হবে: একতা, সহযোগিতা, সাম্য, আস্থা, বিশ্বাস, তারপর হচ্ছে তোমার সততা। এই বিষয়গুলো হচ্ছে আমাদের মূল নীতি, ঠিক আছে? এরপর আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা নিয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে সমবায় সমিতিতে তারা সাম্যের নীতিতে বিশ্বাসী। সাম্য মানে কি? না, সবাই একসাথে কাজ করবো না। সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে সবাই সমান, সবাই সমান, সমতার নীতি সেম। সবাই সমান মানে হচ্ছে আমার কাছে তুমিও যা তোমরাও তা, মানে সবাই সমান, সবাইকে সেমভাবে ট্রিট করা। এক্ষেত্রে দেখো সমবায় সমিতির সাথে যৌথ মূলধনী কোম্পানি একটা অন্যতম পার্থক্য আমি বলে দিই, সেটা হচ্ছে সমবায় সমিতিতে যেহেতু সবাই সমান, সবাই ভোট দিতে পারে একটা, এবং সবারই ভোট কাউন্ট হবে কয়টা? এখন এইখানে কার কত শেয়ার আছে এটা ইম্পর্টেন্ট না, একটাই ভোট দিতে পারবে, মানে ভোট একটাই, ঠিক আছে? ভোট হচ্ছে একটাই, ঠিক আছে? মানে ধরো তোমার যদি 10,000 টাকা শেয়ার থাকে আর ওর যদি 1,000 টাকা শেয়ার থাকে, ও যেমন একটা ভোট দিতে পারবে, তুমিও ধরো তোমার 10টা শেয়ার আছে আর ওর শেয়ার আছে একটা, তাহলে তোমার ভোট একটা, ওর ভোটও একটা, তো এখানে তোমার ভোটটা কাউন্ট হবে একটা। হ্যাঁ, মাথা যতগুলো ততগুলো। কিন্তু তোমার যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমরা যখন পড়ছি ওইখানে কিন্তু তোমার শেয়ার কয়টা? 10টা, তুমি ভোট দিবে একটা, কাউন্ট হবে কয়টা? তাহলে এখানে কিন্তু তোমার সাম্যের নীতিটা ওই যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা সমবায় সমিতির ক্ষেত্রে প্রযোজ্য। সমবায় সমিতিতে ভোট একটা, একজন একটাই ভোট দিবে, যতটা শেয়ার থাকুক না কেন। বোঝা গেছে? এটা কিন্তু বিগত বছর আসছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 21-22 সালে এই প্রশ্নটা আসছে। তার মানে এখানে এক ব্যক্তি এক ভোট নীতি, এক ব্যক্তি এক ভোট নীতি, ঠিক আছে? এরপর দেখো সমবায় সমিতির শেয়ারের মূল্য কত? কার্ডটা কে ভেঙে ফেলতে পারো দেখি তো, আমি একটু দেখতে চাই যে কে কার্ডটা ভাঙতে পারো, কার গায়ে শক্তি বেশি। আচ্ছা দেখো, ডান হাত না, ডান হাতের আঙ্গুল ভাঙিও না, পরে আবার পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? তাহলে দেখো যে তোমার হচ্ছে সমবায় সমিতিতে শেয়ারের মূল্য কত, প্রশ্ন আসতে পারে। সমবায় সমিতিতে শেয়ারের মূল্য কত? উত্তর হচ্ছে সর্বনিম্ন মূল্য হচ্ছে 10 টাকা। না, সর্বনিম্ন মূল্য 10 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 500 টাকা। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সমবায় সমিতিতে শেয়ারের মূল্য সর্বনিম্ন 10, সর্বোচ্চ হচ্ছে 500। আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সমবায় সমিতিতে তোমার একজন ব্যক্তি কতটুকু শেয়ার কিনতে পারে? 20%। 20%, তাহলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি 1/5 না, 1/5। এখন দেখি বলো তো টাকা এটা কতটুকু হবে? 500 টাকা?
500 টাকা বলছেন নাকি মোট মোট টাকায় হচ্ছে এটা 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। এগুলো হইলো হিসাব। বুঝো নাই? তুমি যদি শেয়ার কিনো সমবায় সমিতিতে, তুমি হচ্ছে হায়েস্ট 20% কিনতে পারবা, অথবা 1/5 কিনতে পারবা, অথবা 10,000 টাকার কিনতে পারবা। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা কিনতে পারবা। মানে 500 টাকা যদি 1% হয়, 500কে তুমি 20 দিয়ে ভাগ করো, এই যে 500 ইন্টু 20, তাহলে কত হয়? 10,000 না? প্রতিটা শেয়ারের সর্বোচ্চ মূল্য কত? 50 টাকা। একদম মাইল লাগাবো। আচ্ছা 500 টাকা। এতক্ষণ এখানে কি বুঝাইছি? 50 টাকা বলছি আমি। ও শূন্য একটা কম দেখছি। বেশি অঙ্ক লিখে গেছে। এরপর দেখো এখানে শূন্য একটা কম দেখলে হবে না, শূন্য বেশি দেখতে হবে, কারণ তোমার 10,000 টাকা আর 1 লক্ষ টাকা সেম না। শূন্য একটা বেশি দিলে এটা 10,000 হয়ে যাবে, 1,000 10,000 হয়ে যায়। শূন্য একটা বেশি দিলে 1 লক্ষ হয়ে যাবে। ঠিক আছে, তো 500 টাকা, তাহলে হচ্ছে 500 টাকা 20 দিয়ে যদি গুণ করে, যে 20%, তাহলে টোটাল 10,000 টাকা। তাহলে এখানে তিন ধরনের প্রশ্ন আসতে পারে। কত পার্সেন্ট? 20%। হচ্ছে কি শুনেন বলো। যে যদি এই মূলধন তো লিমিটলেস না, ধরেন মূলধন 1 কোটি টাকা মূলধন তাহলে কি আমি 10,000 কিনতে পারবো নাকি টাকা তো আর পারবো না? মূলধন লিমিটলেস না। মূলধন লিমিটলেস কেমনে বলবা? এখানে সর্বনিম্ন 10 টাকা, সর্বোচ্চ 500 টাকা, এটা লিমিট করে দিচ্ছে। সর্বনিম্ন 5। শেয়ারের সংখ্যা তো তুমি এই যে এটাই হচ্ছে হায়েস্ট, তুমি 10,000 টাকা শেয়ার কিনতে পারবা, এর বেশি কেমন কিনবা? তুমি 10,000 টাকা কিনতে পারো হায়েস্ট, চাইলে ও 10,000 টাকা কিনতে পারে, এভাবে। মানে তুমি চাইলে 10,000 টাকার ঊর্ধ্বে তো আর কিনতে পারবা না। আচ্ছা আমি বুঝাই কাহিনী। হ্যাঁ, কাহিনী বুঝাও, এই যে আমি একটু বুঝি, অনেক বুঝাইলাম। হ্যাঁ, এখানে একটা শেয়ার মূল্য হচ্ছে 500 টাকা। 500 টাকা। কতগুলো শেয়ার আছে এটা তো আমরা জানি নির্ধারিত না, তাই না? তো যদি নির্ধারিত হয় তাহলে তো সব কিছু নির্ধারিত, অবশ্যই নির্ধারিত হওয়ার কথা। শেয়ার তো নেই, শেয়ারের সংখ্যা তো নির্ধারিত না, কিন্তু শেয়ারের যে পরিমাণ মূল্য নির্ধারিত আছে। কিন্তু শেয়ার পরিমাণে যে 1 লক্ষ শেয়ার হয়ে পড়ে, তাহলে তো এই যে 10,000 থাকতেছে না, বাড়তেছে, তাই না? মানে তুমি কিনলে তুমি এককভাবে 10,000 টাকায় কিনতে পারবে, এর বেশি তুমি কিনতে পারবে না। কাহিনী হচ্ছে এটা। আচ্ছা বোঝার দরকার নেই, ডাইরেক্ট মুখস্থ। এখন 1 লক্ষ টাকা যদি হয়, আরও অন্যরা কিনবে না? হয়তো অন্য কেউ 15% কিনতে পারে, কেউ 10% কিনতে পারে, এরকম আর কি। টোটাল 1 লক্ষ টাকা হবে, তারা 1 লক্ষ টাকা টোটাল কাউন্ট করুন। বোঝা গেছে? আচ্ছা, এরপর তোমার তাহলে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসছে বিগত বছরে, এখান থেকে তোমার প্রশ্ন আসছে যে 20%, যেটা দেখো এই একটা জায়গা থেকে প্রশ্ন আসছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়বার, খেয়াল করো। 18-19 সালে প্রশ্ন আসছে, 15-16 সালে প্রশ্ন আসছে, 14-15 সালে প্রশ্ন আসছে, 13-14 সালে প্রশ্ন আসছে, 5-6 সালে প্রশ্ন আসছে, 93-94, 92-93, এই সব জায়গায় প্রশ্ন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার এই প্রশ্ন আসছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 19-20 সালে এই প্রশ্নটা আসছে। হ্যাঁ, মূলধন যাই হোক সর্বোচ্চ 10,000 টাকা কিন্তু সর্বোচ্চ 10,000 টাকার অ্যামাউন্টে 10,000। আর যদি শেয়ারের হিসাবে করো, পার্সেন্ট করলে 20%, অথবা 1/5। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসে সমবায় সমিতির ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার তাদের যে লভ্যাংশ বন্টন, মুনাফা বন্টনের ক্ষেত্রে মাথায় রাখবা তোমার সংরক্ষিত যে তোমার সংরক্ষিত আয় যেটা, হ্যাঁ, সংরক্ষিত আয়ে কতটুকু রাখতে হয় মনে রাখবা, যেটা এখান থেকে বিগত বছর অনেকবার প্রশ্ন আসছে। সংরক্ষিত আয় রাখবা তোমার 15%। সংরক্ষিত আয় রাখবা কত? 15%। তারপর তোমার উন্নয়ন তহবিল যেটা, ঠিক আছে, উন্নয়ন তহবিলের চাঁদা, হ্যাঁ, এটা হচ্ছে 3%। না, উন্নয়ন তহবিলের চাঁদা এটা হচ্ছে 3%। তাহলে কত হইল? 18%। এরপর তোমার হচ্ছে ওই যে আমরা কুরিন বলি না, অ্যাকাউন্টিংয়ে আমরা কুরিন পড়ছি না? হ্যাঁ, কুরিন হিসেবে কিছু টাকা তো অবশ্যই যাবে, তাহলে কুরিন হচ্ছে যাবে 10%। কুরিন যাবে কত পার্সেন্ট? মানে কুরিন তহবিল, এই কুরিন নামে একটা তহবিল করবা, এখানে যাবে 10%। ঠিক আছে, কুরিন তহবিলে যাবে 10%। বোঝা গেছে? তারপর হচ্ছে এর বাইরে তোমার যাইতে পারে হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে, তোমার অন্য উদ্দেশ্যে যাইতে পারে তোমার 10%। তাহলে কত পার্সেন্ট হইল? 15%, 3%, 18%, 28%, 38%। বাকি রইল কত পার্সেন্ট? 100 থেকে 38 বাদ দাও, 62%। তাহলে এই 62% হচ্ছে তারা লভ্যাংশ হিসেবে কি করবে? বন্টন করবে। টোটাল হচ্ছে 100%। কিন্তু ভাই আমি যে 60% না, আরো 3%, 2% মতো গাফলা আছে। তুমি হয়তো এটা দেখছো যে এটা 5%, ওই যে তুমি যেটা বলে আসতেছো,
ওইটা 5% হইলে এটা 60% হয়, মানে এটা হচ্ছে নিয়ম হচ্ছে উন্নয়ন তহবিলে 3%। আবার এই উন্নয়ন তহবিলে চাঁদা যেটা 3% দিবা, ওইটার মধ্যে যে গবেষণা করবা, গবেষণার জন্য 2% বরাদ্দ রাখতে হয়, এখান থেকে 3% থেকে 2% গবেষণার জন্য, ওইটা আলাদা, টোটাল 5% না। এই 3%-এর ভিতরেই তোমার 2% হচ্ছে গবেষণার জন্য রাখতে হবে, 3%-এর ভিতরে, ঠিক আছে। মানে এটা কিন্তু 5% না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের এই যে কর দিতে হবে না সরকার। হ্যাঁ, সবাই সমিতিতে কোনো ট্যাক্স দিতে হয় না, এটা সবচেয়ে বড় সুবিধা। আচ্ছা, তো এই যে সঞ্চিতি তহবিলে সংরক্ষিত, এটা সংরক্ষিত আয় বলবে, আবার কোনো কোনো জায়গায় এটা বলছে সঞ্চিতি তহবিল। সঞ্চিতি তহবিল, তো সঞ্চিতি তহবিলে তোমার কত পার্সেন্ট? নিজের উন্নয়ন জাস্ট এখানে ট্যাক্স না দেওয়াই ভালো। হ্যাঁ, মানে বললাম সমবায় তহবিল হচ্ছে নিজেদের উন্নয়নের জন্য না, মানে সরকারের জন্যই তোমার হচ্ছে ট্যাক্সটা বাদ দিয়ে দিচ্ছে, এখানে ট্যাক্স নিচ্ছে না। তো এই যে সংরক্ষিত আয় বা সঞ্চিতি তহবিলে তোমার 15% হচ্ছে কি তোমার মুনাফার অংশ রাখতে হয়। এটা বিগত বছরে তোমার আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় 20-21, রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22 সালে আসছিল। এবং রাখি কেন, যখন তখন দরকার লাগতে পারে। সংরক্ষিত আয় কেন রাখে? ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ করার জন্য, ঠিক আছে? এ কি সমস্যা? কিছু দেখছেন না কি করছে ও? আমি কি করলাম? এদিক থেকে মারছে কে আগে? আল্লাহ, আমি তো দেখছি। শুনেন আমি হচ্ছে কি ঋণ ভাই, আমি একটু ওয়াশরুমে যাবো। ঋণ পরিশোধ করে দিছি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে সংরক্ষিত আয় যেটা, এটা 15%। আর এখান থেকে উন্নয়ন তহবিলের চাঁদা, এটা নিয়ে বিগত বছরে প্রশ্ন আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20 এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় 19-20 সালে সেম প্রশ্নটা আসছে যে উন্নয়ন তহবিলে চাঁদা কত পার্সেন্ট? উত্তর হচ্ছে 3%। এই 2% হচ্ছে তাদের গবেষণার জন্য, এটা 3%-এর ভিতরে। এই 5% মনে করার কোনো কারণ এখানে দেখছি না। আচ্ছা, এরপর আরেকটা নিয়ম আছে, তবে লাস্ট আরেকটা নিয়ম, সেটা হচ্ছে লভ্যাংশ আকারে তুমি 62% দাও। এখানে এই জিনিসটা, এই যে সঞ্চিতি তহবিল অথবা সংরক্ষিত তহবিলে, এক্ষেত্রে খেয়াল করো, এটা খেয়াল করার বিষয়, এটা কিন্তু বাধ্যতামূলকভাবে তোমাকে সংরক্ষণ করতেই হবে। মানে এখানে তোমার এই জায়গায় মানে ভবের ঘরে কোনো ফাঁকি দেওয়া যাবে না, এটা হচ্ছে ভবের ঘর, মানে এখানে কোনো ফাঁকি দেওয়া যায় না। অর্থাৎ ভবের ঘর মানে তো বোঝো, ওই যে মানে দেবতার ঘরে কোনো ফাঁকি দেওয়া যায় না, ঠিক আছে? এটাই তো, সংরক্ষিতায় তোমাকে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতেই হবে, 15% সংরক্ষণ করতে হবে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে তুমি চাইলে এগুলো সংরক্ষণ নাও করতে পারো। তাইলে এই ক্ষেত্রে বলো তো আমাকে, লভ্যাংশ কত পার্সেন্ট দিবে? যদি সংরক্ষিতায় 15% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করে, তখন লভ্যাংশ কত পার্সেন্ট হবে? 85%। এটা কিন্তু তোমার স্মারকলিপিতে উল্লেখ যদি থাকে, স্মারকলিপি না, সমবায় সমিতির ক্ষেত্রে যেটা মেনটেন করে সেটা হচ্ছে উপবিধি। উপবিধিতে যদি উল্লেখ থাকে, তারা সর্বোচ্চ লভ্যাংশ হিসেবে 85% তাদের সদস্যদের মধ্যে বন্টন করতে পারে, কিন্তু নর্মালি এই নিয়ম। কিন্তু তারা যদি চায়, তারা 85%ও কী করতে পারে, বন্টন করতে পারে। এক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে এটা 15%টা। বোঝা গেছে? এগুলো থেকে প্রশ্ন আসছে, বিগত বছরে অনেকবার প্রশ্ন আসছে, ঠিক আছে? আর সমবায় সমিতির সদস্য কত? সদস্য হচ্ছে 20, সর্বনিম্ন 20, আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার ক্রয় দ্বারা সীমাবদ্ধ। আর যদি প্রশ্ন আসে সমবায় সমিতির দায় কতটুকু, উত্তর হচ্ছে শেয়ার ক্রয় দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে, বিগত বছরের প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে সমবায় সমিতির যে একটা কমিটি থাকে, অবশ্যই একটা সংগঠন পরিচালনার জন্য, 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, 6, 9, 12 3, 6, 9, 12, মানে 3 দ্বারা 3-এর গুণিতক যেটাকে আমরা বলি, 3, 6, 9, 12, 15 এইভাবে যাবে। সর্বনিম্ন হচ্ছে 6 জন, সর্বোচ্চ কয়জন? 12 জন। এটা হচ্ছে সমবায় সমিতির সাংগঠনিক কমিটি। হ্যাঁ, 9ও হতে পারে, কিন্তু সর্বোচ্চ 12 জন। তাহলে এখানে প্রশ্ন আসছিল বিগত বছরে, ঢাকা বিশ্ববিদ্যালয় 92-93 সালে, সমবায় সমিতির সাংগঠনিক কমিটির সর্বোচ্চ সদস্য কতজন? উত্তর হচ্ছে তোমার 12 জন, ঠিক আছে? আর সর্বনিম্ন হচ্ছে তোমার 6 জন। আর সমবায় সমিতির সংবিধান কোনটা? যেমন আমরা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে দেখছিলাম যে এটা স্মারকলিপি ছিল। সমবায় সমিতির সংবিধান, গঠনতন্ত্র অথবা আইনগত দলিল যদি প্রশ্ন আসে, তাহলে হচ্ছে উপবিধি। উপবিধির ইংরেজি শব্দ কি? বাইলস। উপবিধির ইংরেজি শব্দ কি? এটা তোমাদের ওই পারিভাষিক শব্দতে আসতে পারে, অনেক সময় বাংলাতে পারিভাষিক শব্দ আসে যে বাইলস মানে কি, ঠিক আছে? তো বাইলস শব্দের অর্থ হচ্ছে উপবিধি, ঠিক আছে? উপবিধি। আর স্মারকলিপি ইংরেজি কি? স্মারকলিপি ইংরেজি কি বলছি না? মেমোরেন্ডাম। হ্যাঁ, স্মারকলিপি ইংরেজি হচ্ছে মেমোরেন্ডাম। তাহলে যদি প্রশ্ন আসে তোমার সমবায় সমিতির সংবিধান কোনটা, আইনগত দলিল কোনটা, গঠনতন্ত্র কোনটা, উত্তর হচ্ছে উপবিধি বাইলস, ঠিক আছে? সো উপবিধি এটা কয়টা ডকুমেন্টে তৈরি করতে হয়, মানে কয়টা প্রস্তেত তৈরি করতে হয়? এটা হচ্ছে 3টা প্রস্তেত তৈরি করতে হয়, 3টা প্রস্তেত, ঠিক আছে? এগুলো বিগত বছর আসছিল। যেমন আইনগত ভিত্তি কোনটা, উত্তর হচ্ছে উপবিধি।
এটা তোমার ইসলামী বিশ্ববিদ্যালয় 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15, রাজশাহী বিশ্ববিদ্যালয় 8-9 সালে আসছিল যে গঠনতন্ত্র সংবিধান। হ্যাঁ, ইসলামিক শিক্ষা কোন জায়গায়? ইসলামী বিশ্ববিদ্যালয় ওই যে বললাম কুষ্টিয়াতে। দূরে বসে ঢাকার ভিতরে করা যাবে। কেন মানে ইসলামী বিশ্ববিদ্যালয় মানে আবার ওইখানে শুধু ওই যে কোরআন হাদিস পড়াই তা না, এটা নামে ইসলামী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাইভেটও আছে কিন্তু বিভিন্ন জায়গায় প্রাইভেট, গাজীপুরে একটা আছে, তোমার চিটাগাংয়ের দিকে একটা আছে, গাজীপুরের যে ক্যাম্পাসটা হচ্ছে যে আমি- কুমিরার দিকে। হ্যাঁ হ্যাঁ গাজীপুরের ক্যাম্পাসটা যেটা হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে সমবায় সমিতির সভা যে হবে, তারা সাংগঠনিক কমিটি গেল, তারা সভা হবে। সভা কয়দিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন না 15 দিন। সমবায় সমিতির কয়দিন আগে নোটিশ দিবে, তাদের সবার নোটিশ দিতে হয় 15 দিন আগে। এগুলো মাথায় রাখতে হবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল 14-15 সালে। সমবায় সমিতির প্রকারভেদ এগুলো তোমরা ওই যে এইচএসসিতে পড়ে আসছো, এগুলো খুব মানে দেখে নিও আর কি। ঠিক আছে, এখানে ভোক্তা সমবায় সমিতি নিয়ে বিগত বছরের প্রশ্ন আসছিল, এগুলো দেখে নিও। তাহলে এখানে সমবায় সমিতিতে আর তেমন কিছু নাই, এটা শেষ। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে ওই যে ইউসুফ সরকার যে ব্যবসা হ্যাঁ, কিছু করে না। ইউসুফ সরকার যা প্রয়োজন করে সেটাই হচ্ছে তোমার রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসাকে আমরা বলি, 3 ভাগে ভাগ করা যায়। রাষ্ট্রীয় ব্যবসাকে আমরা ওই যে পড়ে আসছি সংবিধিবদ্ধ কোম্পানি। গত ক্লাসে যৌথ মূলধনী কোম্পানিতে কিন্তু অনেক কিছু পড়াই ফেলছি। সংবিধিবদ্ধ কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি অথবা রাষ্ট্রীয় ব্যবসা, এগুলো সবগুলোই সেম। এগুলো নাও আসতে তাহলে বাংলাদেশের সংবিধিবদ্ধ কোম্পানি সিলেবাসে কোনগুলা? রাষ্ট্রীয় ব্যবসা নাই সিলেবাসে। সিলেবাসে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো সিলেবাস ফলো করে না। এখানে শর্ট সিলেবাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সিলেবাস হয় না। যারা ভুল করবা, যারা শর্ট সিলেবাস পড়বে তারা সবাই ভুল করবা। লিখে নাও, শর্ট সিলেবাস পড়ে ভালো করা যাবে না। মানে বাই এনি চান্স তোমার বাই হুক অর ক্রোক তুমি চান্স পাইতে পারো, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য শর্টকাট কোনো নিয়ম নাই। শর্ট সিলেবাস মানে এখানে শর্ট সিলেবাসে পড়লে হবে না, শর্ট সিলেবাস কোনো নিয়ম নাই। শর্ট সিলেবাস এইচএসসির জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে বলে দিছে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, উল্লেখ আছে। পুরোটাই সিলেবাস, পুরোটাই সিলেবাস, সবই পড়তে হবে। শর্ট সিলেবাস এইচএসসিতে আছে, এইচএসসি পর্যন্ত। আরেক নতুন চিন্তা মাথার মধ্যে দিয়ে হ্যাঁ, এখন বাকি চ্যাপ্টারগুলোও পড়তে হবে, বাকি চ্যাপ্টারগুলোও পড়তে হবে। এই জন্যই তো আমি পড়াচ্ছি, নাইলে ভাই আমার এতক্ষণ ভক ভক করার কী দরকার? আমি তো অনেক আগে ক্লাস শেষ করে দিতে পারতাম। শর্ট সিলেবাস কখনোই ছিল না। মানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যতবার ভর্তি পরীক্ষা হয়েছে কেউ শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে পারেনি। বিগত বছরের প্রশ্ন থেকেও শর্ট সিলেবাস ছিল, এর বাইরেও প্রশ্ন। করো আন্দোলন, নিজের পশ্চাৎ দেশের যত্ন নিতে চাইলে আন্দোলন করো। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে আলোচনা করছি। রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে বলা হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি বা বিধিবদ্ধ কোম্পানি অথবা রাষ্ট্রীয় ব্যবসা। এইখানে তোমার কয়েকটা কোম্পানি আছে। যেমন বাংলাদেশে যদি বলে যে শিল্প ব্যাংক কোন ধরনের কোম্পানি, যদিও বা এখন শিল্প ব্যাংক নাই, আগে ছিল। শিল্প ব্যাংক আগে ছিল, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যবসা। ঠিক আছে, শিল্প ব্যাংক হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। বর্তমানে একজন কোশ্চেন করছে বন্টনযোগ্য মুনাফা 82% হবে না? 82% কেমনে হবে? না 82% হবে না, 82% কেমনে হবে? আরে 15% তো এখানে চলে যাচ্ছে, মানে এটা তো বাধ্যতামূলক রাখতেই হবে। এই ধরো আমি যদি এই ইস্যুগুলো না মেনটেন না করি, এই যে বাকি সবগুলো, তাহলে এগুলো সবগুলো 62%-এর সাথে যোগ হবে না? তাহলে 62 আর 10-এ কত? 72, 72 আর 10-এ কত? 82, 82 আর 3-এ কত? 85। ও হয়তো এটা বাধ্যতামূলক ধরে নিছে, এই জন্যই ও বলছে যে এটা হচ্ছে 82% হবে। উত্তর হচ্ছে সবগুলো যদি একসাথে যোগ করি 85%। এটা যদি তোমার উপবিধিতে উল্লেখ থাকে তাহলে কিন্তু তারা লভ্যাংশ হিসেবে 85% কী করতে পারে? বন্টন করতে পারে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম শিল্প ব্যাংক যেটা, সেটা পূর্ববর্তী সময়ে সেটা একটা রাষ্ট্রীয় ব্যবসার আন্ডারে ছিল। শিল্প ব্যাংকটা পরবর্তী সালে সরকারি ব্যাংকে রূপান্তর হয়। সরকারি ব্যাংক, ওই যে বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টা এখন? 6টা বলছিলাম। ওইখানে একটা ব্যাংক ছিল বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটা মূলত ওই শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা, এই দুইটা প্রতিষ্ঠান মিলে এই ব্যাংকটা গঠন করা হয়, বিডিবিএল। ঠিক আছে, তাহলে এটা একটা রাষ্ট্রীয় ব্যবসার এক্সাম্পল। যদি আসে ওয়াসা, ওয়াসাও সংবিধিবদ্ধ কোম্পানি। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি, অথবা নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি নয়। যেগুলো প্রাইভেট কোম্পানি সেগুলো হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি নয়। তারপর প্রশ্ন আসতে পারে বাংলাদেশ ব্যাংক, এটাও একটা সংবিধিবদ্ধ কোম্পানি। ঠিক আছে, এটা প্রশ্ন আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় 15-16 সালে। তারপর তোমার টিসিবি একটা প্রতিষ্ঠান আছে না, এই যে আমরা দেখি না যে অনেক সময় যে ফার্ম গেটে গেলে দেখি যে মানুষজন লাইন ধরে আছে, গাড়ি দিয়ে হচ্ছে তারা প্রোডাক্ট দিচ্ছে। টিসিবির পূর্ণরূপ কি কেউ বলতে পারবা? ট্রেডিং কর্পোরেশন বোর্ড ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, ট্রেডিং কর্পোরেশন অফ এসে গেছে সামনে দিকে। বাংলাদেশ। হ্যাঁ, ওইটা হচ্ছে টিসিবি। এটা মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। ঠিক আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। আর এটা হচ্ছে একটা সংবিধিবদ্ধ
কোম্পানি, ঠিক আছে। মূলত টিসিবি যেটা করে ওই যে আমদানি রপ্তানিতে সহায়তা করে এই প্রতিষ্ঠানটা, ঠিক আছে। শুধুমাত্র যে ফার্ম গেটে কি দাঁড়ায় তারা হচ্ছে মালামাল দেয় তা না, তারা আমদানি রপ্তানিতেও সাহায্য সহযোগিতা করে। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার বাণিজ্য, মানে এইখানে এটা সেন্টার পয়েন্ট, ফোকাল পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে সব জায়গায় যায়। এটা হচ্ছে কোচিং যারা করে তাদের জন্য হচ্ছে ধরো ওয়ান কাইন্ড অফ কি মানে কোচিং যারা করে তাদের কেন্দ্রবিন্দু বা তাদের হচ্ছে, হ্যাঁ এরকম আর কি। সো ওই জন্য বললাম যে এখান থেকে আসার সময় মানে আমার চোখে পড়ছে। এটা তো মেইন যে জায়গায় সে কারণ বাজারে। হ্যাঁ, তাহলে তোমার বাংলাদেশ রেলওয়ে এটাও একটা সংবিধিবদ্ধ কোম্পানি। এগুলো বিগত বছরে কিন্তু এই প্রশ্নগুলো আসছে, ঠিক আছে। আচ্ছা, তো রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষেত্রে রাষ্ট্রই হচ্ছে তোমার প্রধান, সরকারি হচ্ছে এই ব্যবসাটা পরিচালনা করে, লাভ ক্ষতি বহন করে সরকার। প্রশ্ন আসতে পারে সরকারি ব্যবসায় তোমার ক্ষতি বহন করে কে? সরকার। এটা বিগত বছরে আসছিল। দায় বহন করে কে? সরকার। তার মানে ইউসুফ সরকার চরম মূল্য দিবে এই ব্যবসায়ী, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে আমলাতন্ত্রের প্রভাব, মানে সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা যেটা, সেটাই আমলাতন্ত্র, যেটাকে ইংলিশে বলে বিউরোক্রেসি, ঠিক আছে। এই আমলাতন্ত্রের প্রভাব কোন ব্যবসায় জড়িত? উত্তর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ী, ঠিক আছে। এরপর আরেকটা চার্ট আছে, তোমরা ম্যানেজমেন্ট বইয়ে পড়ছো ইন্টারমিডিয়েটে, ঠিক আছে। ওইখানে চার্ট ছিল যে কোন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে এবং কোন ধরনের ব্যবসায়ের প্রকৃতি। এটা তোমাদের লেকচার শিটে থাকলে এখান থেকে দেখবা, যদি লেকচার শিট না থাকে ইন্টারমিডিয়েটের বই থেকে দেখে নিবা। জাস্ট আমি কয়েকটা বলি, যেমন ধরো তোমার বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, যেটাকে বলা হয় বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কর্পোরেশন, এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সালে আসছিল। তারপর হচ্ছে তোমার বিএসটিআই নামে একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, যেটা হচ্ছে তুমি যে প্রোডাক্টটা বানাচ্ছ এই প্রোডাক্টটার কোয়ালিটি কী, পণ্যের মানটা কতটুকু, সেটা হচ্ছে নির্ধারণ করে বিএসটিআই। তাহলে প্রশ্ন আসতে পারে পণ্যের মান নির্ধারণ করে কে? উত্তর হচ্ছে বিএসটিআই। তো বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার 20-21 সালে আসছিল, বুঝা গেছে। সো বিএসটিআই কত সালে গঠিত হয়? 1985 সালে। এটাও বিগত বছর আসছিল, 1985 সালে তোমার বিএসটিআই গঠিত হয়, ঠিক আছে। সো এখানে রাষ্ট্রীয় ব্যবসায়ের মধ্যে, হ্যাঁ রাষ্ট্রীয় ব্যবসায়ের মধ্যে সবচাইতে প্রাচীন প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। বাংলাদেশ ডাক বিভাগ হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের মধ্যে সবচাইতে প্রাচীন, ঠিক আছে। সো বাকিগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। এখানে রাষ্ট্রীয় ব্যবসায় তোমরা পড়ে নিবা, এখানে এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ বিগত বছরে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই, বাট তাও একটু রিডিং পড়ে ফেলবা। আর শর্ট সিলেবাস পড়ার দরকার নাই, ফুল সিলেবাস পড়বা। হ্যাঁ, তো আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলো। হ্যাঁ বলো। না, একবার করে দেখে নিলে হবে না, একবার করে দেখে নিলে হবে না, ঠিক আছে। একবার করে দেখে নিলে হবে না, এখানে হচ্ছে পড়তে হবে। অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের সিলেবাসে নাও থাকতে পারে, ঠিক আছে, সিলেবাসে নাও থাকতে পারে, কিন্তু এটা পড়তে হবে, ঠিক আছে। সো এখান থেকে তোমার প্রশ্ন আসবে, ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে, ফুল সিলেবাসই পড়তে হবে। আই থিঙ্ক হবে না, মানে একটু বললেই হবে। এখনো প্রায় 2 মাস সময় আছে না, ওইটা এই জন্যই তো অ্যাডমিশন খেলা, এই জন্যই তো অ্যাডমিশনের খেলা এখানে। ওইগুলো ভালো মতো পড়তে হবে, ওইগুলো ভালো মতো পড়তে হবে। মানে এখানে বেসিকটা, মেইন কথা হচ্ছে বেসিক, তুমি যে এই কনসেপ্টের কতটুকু বুঝতে পারতেছো, বেসিক থেকেই তারা প্রশ্ন করবে। সো এখানে তোমার বললাম না, এটা হচ্ছে ভবের ঘর, ভবের ঘরে কোনো ফাঁকি দেওয়া যায় না, ঠিক আছে। তো এই আর কি, অ্যাডমিশন টেস্টে ফাঁকিবাজি করলে নিজেরই লস। আচ্ছা যাই হোক, তো আজকের ক্লাস এতটুকুই। তাইলে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাইলে কিন্তু ভালোই। কি? হ্যাঁ, ওই শেষ তো, ওই যে ও বলছে এটাই, এক মালিকের ব্যবসা দায়ও মালিকের, দায়ও মালিকের, এক মালিকের ব্যবসায় যদি কোনো প্রশ্ন আসে সেটাও মালিকের, সেটা দায়ও মালিকের। সমস্যা নেই। ডিউটি আমার ফকিং হয়ে বসে একটা ডাস্টার আনতে পারে।
আমাদের কথা হয়েছে যে আমাদের ইটা কই গেছে স্ক্রিনটা কই গেছে। অন্যান্য সাবজেক্টের কি অবস্থা তোমাদের? হ্যাঁ চলে ভালো। অ্যাকাউন্টিং নিয়ে ওই যে বললাম না আজকে অ্যাকাউন্টিং এর অঙ্ক করতে যাই একটু মাথা কাটতে ভুলে গেছি। কোন অঙ্ক? অঙ্ক ওই যে বাট্টার অঙ্ক করতেছিলাম আমরা। ইংলিশের মধ্যে বাট্টার অঙ্ক অ্যাকাউন্টিংয়ে এত কঠিন? না এত কঠিন না, সহজই ছিল। ওই যে মানে একজন একটা বলছে আমি একটা তর্ক বিতর্ক ইংলিশে যাই ধরি সব ভালো হয় এখানে। হ্যাঁ, যেগুলো ধরি ওইগুলো নতুন লাগে। ইংলিশ পড়তে হবে, ভোকাবুলারি পড়তে হবে। এখানে আসলে অ্যাডমিশনে চান্স পাওয়ার মেইন টেকনিক হচ্ছে সি ইউনিটে ভোকাবুলারি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ ঠিক আছে, তাইলে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করি।